আচ্ছা, আমরা আগের দিন স্প্লিটিং অফ অরবিটালস নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? স্প্লিটিং স্প্লিটিং অফ ডি অরবিটালস ইন ক্রিস্টাল ফিল্ড, সেটা নিয়ে ডিসকাস করা হয়েছিল। সেখানে আমরা কিভাবে স্প্লিটিংটা হয় সেটা বলা হয়েছে। আর স্প্লিটিং কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে: মেটাল ফ্যাক্টর, দ্যাট ইজ জি আয়ন ফ্যাক্টর, আর লিগ্যান্ড ফ্যাক্টর মানে এফ ফ্যাক্টর। সেই দুটো জিনিস আমরা ডিসকাস করে ফেলেছিলাম, করে আমরা ক্লাসটা শেষ করেছিলাম। তো সেখানে আমরা যদি যে জিনিসটাকে আমরা যদি একটু তাড়াতাড়ি করে রিক্যাপচুলেট করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়িয়েছিল? ব্যাপারটা এরকম দাঁড়িয়েছিল যে আমরা দেখেছিলাম যে ডি অরবিটালের যে পাঁচটা অরবিটাল, সেই পাঁচটা অরবিটালের মধ্যে দুটো সেট অফ অরবিটালস আমরা খুঁজে পেয়েছি। একটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস সেট অফ অরবিটালস, আর একটা হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস সেট অফ অরবিটালস। ওকে, তাহলে এখন ব্যাপার হচ্ছে যে এই যে অ্যালং দ্য অ্যাক্সিস এবং ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটালস, এরা ক্রিস্টাল ফিল্ডে মানে লিগ্যান্ড ফিল্ডে যখন লিগ্যান্ড আসবে, তখন এরা একই রকম বিহেভ করবে কি করবে না? আমরা কি পেয়েছিলাম? যে একই রকম বিহেভ করবে না, তাই না? ঠিক তো? তাহলে একই রকম যদি, হ্যাঁ, একই রকম যদি বিহেভ না করে, তাহলে একই রকম বিহেভ না করা মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে যে কেউ একটু বেশি পরিমাণে নিউক্লিয়াসের, এই সরি, লিগ্যান্ডের প্রতি হবে, ইন্টারাক্ট করবে, আর কেউ একটু কম ইন্টারাক্ট করবে। যারা একটু বেশি ইন্টারাক্ট করবে তারা কি হবে, তারা হায়ার এনার্জিতে চলে যাবে, যেমন DX2Y2 এবং DZ2। আর যারা কম ইন্টারাক্ট করবে তারা ঠিক ততটা পরিমাণেই নিচে নামবে, মানে স্টেবিলাইজড হবে, যাতে করে আলটিমেটলি স্টেবিলাইজেশন এবং ডিস্টেবিলাইজেশনটা টোটালটা জিরো হয়, বা তার ফ্রি গ্যাসিয়াস আয়নের যে এনার্জি তার সঙ্গে সমান হয়। যেমন আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে তোমার বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং ক্ষেত্রে পড়েছিলাম যে বেরি সেন্টার থেকে বন্ডিং মলিকুলার অরবিটাল যতটা স্টেবিলাইজড হবে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ঠিক ততটাই ডিস্টেবিলাইজড হবে, যাতে করে নেট এনার্জিটা কনজার্ভ থাকে। এইরকম একটা ব্যাপার ঠিক আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিতেও দেখলাম, যে স্প্লিটিং অফ দি এনার্জি অরবিটাল, সেখানেও দেখেছি যে অরবিটালস গুলো দুটো সেটে ভাগ হয়ে যাচ্ছে। একটা T2G সেট এবং একটা ইজি সেট। T2G সেট মানে লোয়ার এনার্জেটিক অরবিটাল ফর অক্টাহেড্রাল জিওমেট্রি, আর ইজি সেটটা হচ্ছে হায়ার এনার্জি অরবিটালস বা হায়ার এনার্জি সেট অফ অরবিটালস ইন অক্টাহেড্রাল জিওমেট্রি। এবার বেরি সেন্টার থেকে টোটাল T2Gটা যতটা নামবে, টোটাল ইজিটা ততটাই উঠবে। হ্যাঁ, এইরকম একটা কনসেপ্ট আমরা জানি যে এনার্জি কনজার্ভ রাখতে গেলে এটা করতে হবে। এবার প্রত্যেকটা অরবিটালের যে প্রত্যেকটা ইলেকট্রন কতটা করে নামবে সেটা নিশ্চয়ই আলাদা, কারণ টোটাল এনার্জিটা সমান হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের এনার্জিটা আলাদা হতে হবে, কারণ T2Gতে তিনটে ডিজেনারেট স্টেট আছে, আর ইজিতে দুটো ডিজেনারেট স্টেট আছে। যেহেতু দুটো মানে সংখ্যায় ওরা কম, তাহলে টোটাল এনার্জিটা T2Gর সঙ্গে সমান হতে গেলে ওদেরকে একটু বেশি ডিস্টেবিলাইজড হতে হবে। তাই ওরা দুজন মিলে যতটা ডিস্টেবিলাইজড হবে, এরা তিনজন T2Gর তিনজন মিলে ততটা স্টেবিলাইজড হবে। তাহলে প্রত্যেকটা এক একজন একটু কম্পারেটিভলি কম স্টেবিলাইজড হবে, কারণ ওরা ভাগে তিনজন আছে, তিনজন মিলে যতটা করবে, ওরা দুজন মিলে ততটা ডিস্টেবিলাইজড হবে। তাহলে দুজনে যদি ততটাই ডিস্টেবিলাইজড হতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে প্রত্যেককে একটু বেশি বেশি করে ডিস্টেবিলাইজড হতে হবে। তাই জন্য যখন T2G এবং ইজি স্প্লিট করানো হবে, তুমি যে কোনো বইতে দেখবে যে T2Gটা বেরি সেন্টার থেকে একটু কম নামে, আর ইজিটা একটু বেশি ওঠে। হ্যাঁ, ওই জন্য এক্স আর ওয়াই এর মানটা আলাদা হবে, এবং সেখানে অবশ্যই যে T2G যেটা, সেটা কম হবে। যদি T2Gটাকে আমি এক্স বলি, তাহলে আর ইজিটাকে যদি ওয়াই বলি, মানে ইজি যতটা উঠছে, তাহলে অবশ্যই এক্সটা লেস দেন ওয়াই হবে। এটা আমরা আগের দিন ম্যাথমেটিক্যালি দেখেছি ব্যাপারটা, এবং সেখান থেকে এক্স আর ওয়াই এর মানও বার করেছি। দেখা গিয়েছে যে একটা 6D কিউ এসছে, একটা 4D কিউ এসছে। 6D কিউ এবং 4D কিউ অবশ্যই একটা বেশি এসছে, একটা কম এসছে। নিচেরটা আমাদের 4D কিউ এসছে, আর উপরটা 6D কিউ এসছে। তার মানে অবশ্যই উপরেরটা বেশি হবে, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ দিয়েছি আর কি। আচ্ছা, তারপরে আমরা যেটা স্প্লিটিং এর প্যারামিটারগুলো যখন হিসেব হয়ে গেল, আমাদের ক্যালকুলেশন হয়ে গেল যে কতটা এক্স ওয়াই এর মান কতটা হবে, মানে কতটা উঠবে কতটা নামবে, তারপরে ঠিক আমরা আলোচনা করেছি যে এই যে স্প্লিটিংটা,
T2G যে গ্যাপ সেটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বা 10 DQ বা ডেল ও, এই ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে? তো সেটা আমরা আলোচনা করতে গিয়ে সেখানে আমরা দুটো ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে মেটাল ফ্যাক্টর, মানে মেটালের উপর কিভাবে ডিপেন্ড করে, আর আরেকটা হচ্ছে লিগ্যান্ড ফ্যাক্টর, মানে লিগ্যান্ডের উপর কিভাবে ডিপেন্ড করে। তো এই যে মেটাল ফ্যাক্টর আর লিগ্যান্ড ফ্যাক্টর যে ব্যাপারটা আমরা দেখেছি, সেখানে মেটালের দুটো জিনিস আবার ওখানে ইম্পর্টেন্ট আমরা দেখলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে মেটালের চার্জ, আর আরেকটা হচ্ছে ডিফিউজনেস, ডি অরবিটালের ডিফিউজনেস। যদি দেখা যায় যে মেটালের চার্জটা, পজিটিভ চার্জটা বেশি বাড়ছে, মানে মেটালের পজিটিভ চার্জটা কোনো একটা কমপ্লেক্সে বেশি, কোনো একটা কমপ্লেক্সে কম, তাহলে যেখানে মেটালের পজিটিভ চার্জটা বেশি সেখানে লিগ্যান্ডের সঙ্গে ইন্টারাকশনটা বেশি হবে এবং সেখানে স্প্লিটিংটা বেশি হবে, মানে 10 DQ বেশি হবে। তাই তো? তার মানে মেটালের পজিটিভ চার্জ যত বাড়বে 10 DQ ভ্যালু তত বাড়বে। এটা আমাদের একটা ফ্যাক্টর গেল। আর একটা ফ্যাক্টর হচ্ছে ডিফিউজনেস। মেটালের ডি অরবিটালের সাইজ যত বাড়বে তত তার সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশনটা তত, মানে ধাক্কাধাক্কিটা বেশি হবে। অবশ্যই বনগালোকালে যদি একটা বড় মোটা সোটা লোক ওঠে আর একটা রোগা লোক ওঠে, হুইচ ওয়ান ক্রিয়েট মোর রিপালশন বা হুইচ ওয়ান ক্রিয়েট মোর ক্রাউডিং, তাহলে সেখানে তুমি অবশ্যই বুঝতে পারবে যে যত বাল্কি হবে তত সে তত বেশি ধাক্কাধাক্কি করবে। তো সেখানে যদি অরবিটালে ডিফিউজনেস আলোচনা করি, তাহলে 5D অরবিটাল সবচেয়ে বেশি ডিফিউজড ইন কম্পারিজন টু 4D অ্যান্ড 3D। তাহলে 5D অরবিটাল কি করবে না, বেশি রিপালশন ক্রিয়েট করবে উইথ লিগ্যান্ডস। ফলে রিপালশন যত বেশি হবে, আমরা জানি স্প্লিটিং তত বেশি হয়। তাহলে 5Dর ক্ষেত্রে, 5D মেটালের ক্ষেত্রে তোমার 10 DQ ভ্যালুটা বেশি হবে। তাহলে তুমি যদি কোনো একটা 3D মেটাল কমপ্লেক্স আর 5D মেটাল কমপ্লেক্স কম্পেয়ার করো, তাহলে স্প্লিটিং কার ক্ষেত্রে বেশি হবে না, 5D মেটাল কমপ্লেক্সের ক্ষেত্রে স্প্লিটিং সবসময় বেশি হবে বা 10 DQটা বেশি হবে। এটা গেল দ্বিতীয় কথা। তাহলে আমাদের চার্জের উপর ডিপেন্ডেন্স এবং ডিফিউজনেসের উপর বা সাইজের উপর ডিপেন্ডেন্সটা আমাদের হয়ে গেল। এই দুটো ফ্যাক্টর হচ্ছে মেটাল ফ্যাক্টর, মেটালের উপর ডিপেন্ড করে স্প্লিটিং সেটা, এবং এই দুটো ফ্যাক্টরকে কম্বাইনলি বলা হয় জি আয়ন ফ্যাক্টর। তাহলে মেটাল ফ্যাক্টরকে বলা হয় জি আয়ন ফ্যাক্টর। তো এটা আমাদের গেল মেটাল ফ্যাক্টর। নেক্সট আমরা লিগ্যান্ড ফ্যাক্টরে আমরা দেখলাম কি না, লিগ্যান্ড ফ্যাক্টর স্প্লিটিংটা কিভাবে লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে। সেখানে দেখলাম লিগ্যান্ড যত স্ট্রং হবে তত সে স্প্লিট করবে, মানে লিগ্যান্ড যত স্ট্রং হবে সে তত ধাক্কাধাক্কি করবে মেটালের সঙ্গে, তত স্প্লিটিং মেটালের ডি অরবিটালে বাড়বে। এবার স্ট্রং লিগ্যান্ড কি করে আমি বুঝবো, সেটা তো ভিভিটি বলতে পারিনি যে কারা স্ট্রং কারা উইক, কিভাবে আমরা ডিটারমাইন করবো সে বিষয়ে কিছু বলতে পারিনি। কিন্তু সিএফটি একটা লজিক দিয়েছে সেখানে, সেটা হচ্ছে যে যারা পাই অ্যাসিডিক লিগ্যান্ড, মানে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড, তারা খুব ভালো বন্ড করে, মানে বন্ডিংয়ে তারা খুব ভালো পার্টিসিপেট করে। আমরা প্রিভিয়াস সেমিস্টারে আমরা আলোচনা করেছি সিনার্জিক মেকানিজম। তো সেখানে যে ভালো, যত ভালো বন্ডিং এ পার্টিসিপেট করবে, মানে যত মেটালের সঙ্গে বন্ডিং এ ভালো যাবে, তার মানে ইন্টারাকশন তত ভালো হচ্ছে, তার মানে স্প্লিটিংটা ভালো হবে। তার মানে পাই অ্যাসিডিক লিগ্যান্ড যারা, তারা যেহেতু সিনার্জিক মেকানিজম দেখায়, তাই তারা সবসময় কি করবে, আহ, ভালো স্প্লিটিং দেখাবে। আর যত পাই ডোনার লিগ্যান্ড হবে, পাই ডোনার লিগ্যান্ড যেহেতু উইক বন্ড তৈরি করে, কারণ পাই বন্ড কি করে, পাই ডোনার লিগ্যান্ড কি করে, সিগমা ডোনার পাই ডোনার আর কি। তো তারা সিগমা ডোনার এবং পাই ডোনার, মানে দুটো ইলেকট্রন মেটালকে ডোনেট করে, দুটো পেয়ার অফ ইলেকট্রন। ফলে মেটালের ইলেকট্রন ডেন্সিটি অনেক বেড়ে যায়। কিন্তু যেহেতু মেটাল ইলেকট্রো পজিটিভ, তাই সে মেটাল ইলেকট্রন রাখতে চায় না। ফলে একটা মেটাল লিগ্যান্ডের মধ্যে বন্ডিং স্ট্রেংথ তৈরি হয় না বা ইন্টারাকশন ভালো তৈরি হয় না। তাই জন্য ও বন্ডিংয়ে ভালো পার্টিসিপেট করতে চায় না পাইডোনাল লিগ্যান্ড। তাই জন্য পাইডোনার হচ্ছে উইক লিগ্যান্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড বলা যেত। তো উইক ফিল্ড লিগ্যান্ড মানে ইন্টারাকশন কম, তার মানে হচ্ছে মেটালের সঙ্গে লিগ্যান্ড ইন্টারাকশন কম, মানে মেটালের স্প্লিটিংটা কমে যাবে, তবে 10 DQ ভ্যালুটা কম। তবে সবচেয়ে মিনিমাম 10 DQ ভ্যালুটা হবে পাই ডোনার লিগ্যান্ডের ক্ষেত্রে, সবচেয়ে ম্যাক্সিমাম 10 DQটা হবে হচ্ছে পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডের ক্ষেত্রে। আর এদের মধ্যে ইন্টারমিডিয়েট যে আছে সে হচ্ছে সিগমা ডোনার লিগ্যান্ড, সে শুধুমাত্র সিগমা ইলেকট্রন পেয়ার ডোনেট করে, তাই তারা পাই ডোনার এবং সিগমা, পাই ডোনার এবং পাই অ্যাকসেপ্টারের মাঝামাঝি থাকে। তারপরে 10 DQ অর্ডারটা যদি আমি এ করি, মানে অর্ডারটা যদি সাজাই, তাহলে কি দাঁড়ায়, সবচেয়ে উইক ফিল্ড জোনে থাকবে হচ্ছে পাই ডোনার লিগ্যান্ড, তারপরে থাকবে সিগমা ডোনার লিগ্যান্ড, আর সবচেয়ে স্ট্রং ফিল্ড জোনে থাকবে হচ্ছে তোমার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড। তাই পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ডের মধ্যে আবার কে ভালো পাই অ্যাকসেপ্টার সে আবার বেশি ইন্টারাক্ট করবে। তো এই করে আমরা একটা গতদিন আমরা একটা সিরিজ পেয়েছিলাম, যেটাকে আমরা বলেছিলাম স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সেই স্পেকট্রোকেমিক্যাল সিরিজে বেশ কিছু আমরা লিগ্যান্ডের নাম লিখেছিলাম এবং সেটাকে ইনক্রিজিং অর্ডারে লিখেছিলাম অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড স্ট্রেংথ।
তো সবচেয়ে বাঁ দিকে যারা আছে তারা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, আর সবচেয়ে ডান দিকে যারা আছে তারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো এইরকম ভাবে আমরা একটা সিরিজ করেছিলাম, যেটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এখান থেকে তোমার ডেফিনেশন আসে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। শুধু তাই না, এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজটাই ভালো করে আমরা পুরো মানে সিএফটিতে পড়তে থাকবো, এবং এটা তোমাকে মাথায় গেঁথে রাখতে হবে, যাতে করে যে আমরা যখন কম্পারেটিভ স্টাডি করবো বিভিন্ন কমপ্লেক্সের, তখন কে স্ট্রং কে উইক এই ব্যাপারগুলো লাগবে। তাই জন্য আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা জানা রাখতে হবে। তবে এই নয় যে তুমি এখন মুখস্থ করে বসে বসে, দরকার নেই, নট নেসেসারি। কিন্তু এটা যত তাড়াতাড়ি সম্ভব এই বাই প্র্যাকটিস এটা আস্তে আস্তে মাথায় গেঁথে নিতে হবে যে কে আগে আছে কে পরে আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই পর্যন্ত আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে হাই স্পিন এবং লো স্পিন কমপ্লেক্স। এই হাই স্পিন এবং লো স্পিন কমপ্লেক্সটা কি, এবং এই হাই স্পিন এবং লো স্পিন কমপ্লেক্স কখন কিভাবে হয়, এবং এটা একটা ভীষণ ক্রুশিয়াল একটা রোল প্লে করে হাই স্পিন এবং লো স্পিন কমপ্লেক্স। এবং এর উপর অনেক কিছু ডিপেন্ড করছে, বিভিন্ন প্রপার্টিজ ডিপেন্ড করছে কমপ্লেক্সের। হ্যাঁ, তো সেইটা আমরা এখন ডিসকাস করব। তো এই ফান্ডামেন্টাল জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, নাহলে সারা জীবনেই ভুগতে হবে। কারণ ক্রিস্টাল ফিল্ড থিওরির এই যে ফাউন্ডেশনটা হচ্ছে, এটা আর কখনোই হবে না। তো মাস্টার ডিগ্রিতেও ক্রিস্টাল ফিল্ড থিওরি আছে, কিন্তু সেখানে এত তোমাকে সময় দেবে না, সেখানে অ্যাডভান্স টপিক পড়ানো হবে। এই কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে। তো ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবে, না বুঝতে পারবে। আচ্ছা, তো হেডিং দাও, বলো। হ্যাঁ, মাইনাসটা ওটা জাস্ট দেওয়া হয়েছে স্টেবিলাইজেশন আর ডিস্টেবিলাইজেশনের জন্য। মানে স্টেবিলাইজেশন মানে দেখো, তুমি বেরি সেন্টারের রেসপেক্টে যখন করছো, তখন বেরি সেন্টারের রেসপেক্টে ওটা তো নামছে, মানে স্টেবিলাইজড হচ্ছে। তো বেরি সেন্টারের রেসপেক্টে যেহেতু স্টেবিলাইজড হচ্ছে, তাহলে ওটা -4 দিকেও স্টেবিলাইজড হচ্ছে। আর 6 ডিকিউটাতে দেখো আমরা প্লাস দিয়েছি, প্লাস দিয়েছি মানে বেরি সেন্টারের রেসপেক্টে ওটা ডিস্টেবিলাইজড হচ্ছে। তার মানে 6 ডিকিউ পরিমাণ উপরে যাচ্ছে, তাই জন্য ওটা প্লাস, মানে থার্মোডিনামিক্যাল মানে সাইন জাস্ট, যে স্টেবিলাইজড হলে মাইনাস আর ডিস্টেবিলাইজড হলে প্লাস। এবার দুটোকে যোগ করো, তোমার 0 আসবে, তাই না? তুমি করো না ওখানে, তোমার 6 ডিকিউ, তো তোমার ওখানে তুমি প্রত্যেকটা 6 ডিকিউ, তাহলে 6 জন কত হবে? 36, তাই তো? এই 6 জন না, সরি, 4 জন, মানে ইজিতে 4 জন তো ধরে না, ইজিতে 4টে ইলেকট্রন ধরে। ইজি সেটে দুটো অরবিটাল আছে না, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ইজি সেটে দুটো অরবিটাল আছে, তাহলে 4 জন ওখানে আছে, তাহলে প্রত্যেকে 6 ডিগ্রি করে উপরে উঠেছে। তাহলে টোটাল কতটা উপরে উঠেছে? 24 ডিগ্রি উপরে উঠেছে। আচ্ছা, এবার নিচে দেখো T2G-তে দেখো কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা। এক একজন কতটা করে স্টেবিলাইজড হয়েছে? 4 ডিকিউ বা -4 ডিকিউ যদি বলো, তাহলে 6 জন কত হলো? -24 ডিকিউ। তাহলে -24 ডিকিউ আর +24 ডিকিউ দুটো যোগ করো, কত হলো? 0, নাথিং। তারপরে নো চেঞ্জ, তাই তো? তার মানে এখানে ওই বেরি সেন্টার রুলটা মানলো, যে আমরা এমওতে করেছিলাম যতটা স্টেবিলাইজড হবে ততটা ডিস্টেবিলাইজড হতে হবে। তাহলে টোটাল যতটা স্টেবিলাইজড হলো, মানে 24 ডিকিউ স্টেবিলাইজড হলো, 24 ডিকিউ ডিস্টেবিলাইজড হলো, তাহলে নেট 0 হয়ে গেল। ক্লিয়ার? ওখানে মাইনাস এবং প্লাসটা হচ্ছে জাস্ট স্টেবিলাইজেশন এবং ডিস্টেবিলাইজেশনের জন্য। আমরা ম্যাগনিটিউড বার করে নিয়েছিলাম প্রথমে, তারপর ডিস্টেবিলাইজেশন এবং স্টেবিলাইজেশনের আগে আমরা মাইনাস বসিয়ে দিয়েছি। ওকে, ওকে। এইটা, এবার এইটাই তুমি যেটা বলছো মাইনাস কেন বসালাম, এটা আমি তোমাদের বলেছিলাম না একে দাসের বইটা না পড়তে এক্ষুনি, মনে আছে? বলেছিলাম। হ্যাঁ, একে দাসের বইটা এক্ষুনি না পড়তে, কারণ হচ্ছে একে দাসের বইতে না ওই -4 ডিকিউটা +4 ডিকিউ লিখে আছে। মানে ওরা শুধু ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করেছে, ওরা ওই সাইনটাকে ধরেনি। তো এমনি নর্মালি ক্যালকুলেশনে কোনো ভুল হবে না, ম্যাগনিটিউড তো আমাদের আসল দরকার। এবার ওইখান থেকে সমস্ত ক্যালকুলেশনে আমাদের যদি মাইনাস আসে, একে দাসের যে ডেটা সেখানে প্লাস আসবে। বুঝতে পারছো কেন? মানে আমরা আমরা ওই ওই -4 ডিকিউটাকে ওরা +4 ডিকিউ করেছে, তাহলে +4 ডিকিউ যদি করে, তার মানে দেখো যেখানে যেখানে ক্যালকুলেশন হবে, সাইনটা যেহেতু অপোজিট করে দিয়েছে, সব জায়গায় অপোজিট অপোজিট চলে আসবে, কিন্তু ম্যাগনিটিউডটা সেম আসবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ওই জায়গাটা যেহেতু একটু অন্যরকম করেছে, তুমি হয়তো মিসগাইড হতে পারো। ওই জন্য আমি বলছি এক্ষুনি তুমি একাদশের বইটা পড়ো না, একাদশের বইটা তুমি পরে পড়ো, মানে 100, মানে তুমি একটু 1-1.5 মাস গেলে তুমি একটু ম্যাচিউর হয়ে যাবে, পুরো ক্যালকুলেশনগুলো তোমার আয়ত্তে চলে আসবে। তখন তুমি যে কোনো বই পড়লে তুমি ঠিক ভুল কোনটা কি আছে বুঝতে পারবে।
তো মোস্ট অফ দ্য বুকস এবং পপুলার বুকসগুলো যেভাবে আমরা ডিসকাস করেছি সেই রকম ভাবে আমরা আলোচনা করব। একে দাসের বইটা একটু উল্টো আছে, ওটা তুমি যখন ম্যাচিউর হয়ে যাবে তখন পড়তে শুরু করে দেবে, কোনো অসুবিধা নেই, এক্ষুনি পড়ো না আর কি। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করি যে আজকে হাই স্পিন এবং লো, আর কোনো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হেডিং দাও। এই সেমেস্টারটা আমরা যথেষ্ট টাইম পাবো, ঠিক আছে? যদি জানুয়ারিতেও পরীক্ষা হয় অনেকটাই টাইম পাবো। তো আমরা ভালোভাবে এটা শিখতে চাইবো। তার উপর অসুবিধা হলে আমাকে বলবে যে বুঝতে পারছো না বা এরকম, কোনো তাড়াহুড়োর কিছু নেই। আচ্ছা, হাই স্পিন অ্যান্ড লো স্পিন কমপ্লেক্স। আচ্ছা দেখো, আমরা একটা অ্যাজাম্পশন, আমরা একটা একটা জিনিস দিয়ে শুরু করি। ধরো আমরা যেহেতু এমও এনার্জি লেভেল পড়েছি, সেই রকম ভাবেই আমরা এরকম একটা জিনিস দেখি যে এখানে একটা এনার্জি অ্যাক্সিস দিলাম, হ্যাঁ, যেমন এমওতে আমরা দিই, আর দুটো এনার্জির লেভেল আমি দেখাচ্ছি, এনার্জি লেভেল। ঠিক একই পিকচার আমি আর একটা এখানে পাশে ড্র করলাম। দুটো পিকচার লাগবে এক্ষেত্রে, আমি দুটো পিকচার এখানে ড্র করে দিই। আচ্ছা, এবার দেখো, এইটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস, মানে যে নিচে আছে সে লো এনার্জি, যে উপরে আছে সে হাই এনার্জি। যে নিচে আছে তার এনার্জিটা ধরে নাও E0। হ্যাঁ, যে নিচে যে এনার্জি লেভেলটা আছে বা অরবিটাল এনার্জি লেভেলটা আছে সেটাকে মনে করো E0। হ্যাঁ, এটা ওই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর সঙ্গে, মানে ওই ওই জিনিসটা T2 G এক্ষুনি করছি না, আমি জাস্ট এমনি দুটো একটা সিম্পল দুটো লেভেল ধরে নিচ্ছি একটা লেভেলে ধরে নাও E0 এনার্জি, আর এই গ্যাপটা, হচ্ছে ডেল ই। তাহলে এইটার এনার্জি কত হবে উপরেরটার? E0 প্লাস ডেল ই হবে না? দেখো তো, সিমিলারলি এটাও তাই, একই জিনিস আমরা দুবার করে লিখছি। E0 প্লাস ডেল। ওকে, এবার তোমাকে দুটো ইলেকট্রন দেওয়া হলো, তার মানে দুটো ইলেকট্রন দেওয়া হয়েছে আর তার সঙ্গে দুটো এনার্জি লেভেল দেওয়া হয়েছে। টু এনার্জি লেভেলস দেওয়া হয়েছে, টু ইলেকট্রনস অ্যান্ড টু এনার্জি লেভেলস, এটা তোমার দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে দুটো এনার্জি লেভেল তো আমি ড্র করেছি, দুটো এনার্জি লেভেল আর দুটো ইলেকট্রন। আচ্ছা, এবার দুটো ইলেকট্রনকে আমি প্লেস করব, দুটো এনার্জি লেভেলে আমি দুটো ইলেকট্রনকে প্লেস করব। আচ্ছা, প্রথম ছবিতে আমি কি করলাম, দুটো ইলেকট্রন তো আমাকে বসাতে হবে। আমি আমার সুবিধা মতো একটা এখানে বসালাম আর একটা আমি এখানে বসালাম। ওকে, আর দ্বিতীয় ছবিতে আমি দুটো ইলেকট্রনকে একই জায়গায় বসালাম, একটা অরবিটালে পর, মানে একটা অরবিটালে দুটো ইলেকট্রন ধরে এখানে বসালাম। এই দুরকম ভাবে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করলাম, এইটা এঁকে নেওয়া হবে। হয়েছে? আচ্ছা, এবার দেখো তো কোনটাতে আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যাটা বেশি। প্রথমটাতে আনপেয়ার্ড কন্ডিশনে আছে আর দ্বিতীয়টাতে পেয়ার্ড কন্ডিশনে আছে। তো যত আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ে এস ভ্যালু, হ্যাঁ, স্পিন কোয়ান্টাম নাম্বার, তত কি হয়? বেড়ে যাবে। তাহলে তাহলে 2s+1 কত হবে, মানে কি হবে, বাড়বে না কমবে? সেটাও বাড়বে, বেড়ে যাবে। তারপরে 2s+1 কে কি বলা হয়? ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি। তো এই দুটো ছবি যেটা আঁকা হলো, দুটো কনফিগারেশন,
এই দুটো কনফিগারেশনে ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি কোনটার ক্ষেত্রে বেশি হবে? প্রথমটা। তাহলে প্রথমটায় যেহেতু স্পিন মাল্টিপ্লিসিটি বেশি, তাই এটাকে বলা হবে হাই স্পিন। বোঝা গেল? আর দ্বিতীয়টাতে স্পিন মাল্টিপ্লিসিটি কি হবে? কম তো, তাই তো? তাহলে এটা কি বলা হবে? লো স্পিন। কারণ তুমি হিসেব মাল্টিপ্লিসিটি হিসেব যদি না করো, ডাইরেক্টলি তুমি প্লাস আপ তাহলে 1, আর এখানে কত প্লাস আপ মাইনাস আপ 0, তাহলে স্পিন প্রথমটাই বেশি দ্বিতীয়টাই কম। তাহলে প্রথমটা হচ্ছে হাই স্পিন, দ্বিতীয়টা হচ্ছে লো স্পিন। ক্লিয়ার? ওকে। এবার দেখো, যদি বলা হয় হাই স্পিন যে কনফিগারেশনটা হয়েছে, এই হাই স্পিন কনফিগারেশনে দুটো যে ইলেকট্রন আছে, যে দুটো ইলেকট্রনের টোটাল এনার্জি কত? তাহলে প্রথম দেখো, ই টোটাল হাই স্পিন এইভাবে যদি আমি লিখি, তারপর এখানে দুটো ইলেকট্রনের টোটাল এনার্জি কত, তাহলে কিভাবে বার করবে? দেখো নিচের যে ইলেকট্রনটা আছে তার এনার্জি কত? E0। উপরের ইলেকট্রনটার এনার্জি কত? তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 2E0 প্লাস 10। ওকে। আচ্ছা, সিমিলারলি আমরা যদি ই টোটাল অফ লো স্পিন বলি, তাহলে কি হবে? টোটাল এনার্জি কত হবে? 2E0। এটা হবে তো? ঠিক তো? ওকে। আচ্ছা, এইটা ঠিকই বলেছো, কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস যোগ করতে হবে, যেটা তোমাদের ভাবার কথাও নয়। এক্সট্রা জিনিসটা কি যোগ করতে হবে? সেটা হচ্ছে, দেখো এখানে প্রথম কনফিগারেশনে ইলেকট্রনগুলো কি কন্ডিশনে আছে, পেয়ার্ড না আনপেয়ার্ড? আনপেয়ার্ড। আচ্ছা, আনপেয়ার্ড যত হয় তত এক্সচেঞ্জ এনার্জি কি হয়? এক্সচেঞ্জ এনার্জি কনসেপ্টটা মনে আছে? এক্সচেঞ্জ, যত আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হবে তত এক্সচেঞ্জ এনার্জি, মানে ধরো এই একটা অরবিটাল, মানে একটা সেট অফ অরবিটাল, ধরো এখানে একটা দুটো ইলেকট্রন আছে। এক্সচেঞ্জ মানে হচ্ছে এ এখানে যাবে, এ এখানে যাবে, হ্যাঁ এ এখানে যাবে, তারপর এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, কারণ প্রত্যেকটা অরবিটালে ঘুরতে থাকে। এবার যদি পেয়ার্ড আপ হয়ে যায়, তো পেয়ার্ড আপ হয়ে গেলে তারা এক্সচেঞ্জটা তাদের আর থাকে না, এক্সচেঞ্জটা আর করতে পারে না। তো যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তত তারা কি করবে, একটা ঘর থেকে আরেকটা যেতে পারে, এক্সচেঞ্জ করতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এক্সচেঞ্জের যে ব্যাপারটা, তাহলে এক্সচেঞ্জ এনার্জিটা কোথায় বেশি হবে, মানে এক্সচেঞ্জটা কোথায় বেশি হবে? প্রথমটায়। হুম। এবার যত এক্সচেঞ্জ বেশি হবে তত সিস্টেম স্টেবিলাইজড হবে। ওই জন্য দেখবে যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তত তারা এক্সচেঞ্জ বেশি করে, তত স্টেবিলাইজড হয়। এবার যদি তোমাকে বলা হয় D5 সিস্টেম আর D4 সিস্টেম, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, কি বলবে? D5 মোর স্টেবল। এই যে হাফ ফিল্ডগুলো স্টেবল হয়, এই হাফ ফিল্ডগুলো স্টেবল হওয়ার কারণ হচ্ছে মোর এক্সচেঞ্জ এনার্জি। যত এক্সচেঞ্জ এনার্জি বাড়বে, মানে এই দুজনে যদি এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেট করা হয়, প্রথম এক্সচেঞ্জ এনার্জি বেশি হবে, দ্বিতীয়টা এক্সচেঞ্জ এনার্জি কম হবে। এই এক্সচেঞ্জ এনার্জির কনসেপ্টগুলো তোমাদের পড়ানো হয়েছিল ফার্স্ট ইয়ারে, তো যা হোক করে হয়েছিল আর কি। তো আমরা পড়বো এখানে এক্সচেঞ্জ এনার্জি, আমি আবার এখানে ডিসকাস করবো। তো আহ, তো ব্যাপারটা হচ্ছে যে যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তত তার এক্সচেঞ্জ এনার্জি বেশি, তারপরে সেই সিস্টেম স্টেবিলাইজড বলতে পারো। স্টেবিলাইজটা মানে এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হয় স্টেবিলাইজড। এইবার যখন তুমি ওই আনপেয়ার্ড ইলেকট্রনকে ধরে নিয়ে এসে পেয়ার্ড আপ করে দেবে, তার মানে তুমি এক্সচেঞ্জ হচ্ছিল সেটার একটা বিপরীত প্রক্রিয়া তুমি করলে, মানে সিস্টেমটা আনপেয়ার ছিল, ধরে তুমি পেয়ার্ড আপ করিয়ে দিলে। তো এই পেয়ার্ড আপ করাতে গেলে সিস্টেমকে কিছু এনার্জি দিতে হবে নাকি নিতে হবে, কি মনে হয়?
এনার্জি দিতে হবে। তো যখন আনপেয়ার্ড ইলেকট্রন ছিল তারা এক্সচেঞ্জ করছিল, তার মানে তারা স্টেবিলাইজড হচ্ছিল, ছিল স্টেবিলাইজড কন্ডিশনে ছিল। তুমি ধরে তাকে পেয়ার্ড আপ করিয়ে দিলে, তাহলে তাকে স্টেবল থেকে আনস্টেবল করে দিচ্ছ, ধরে পেয়ার্ড আপ করে দিচ্ছ। তো এই যে পেয়ার্ড আপ করাতে যে এনার্জিটা লাগে, হ্যাঁ একটা এনার্জি তো দিতে হবে তোমাকে, যে এনার্জিটা তোমাকে দিতে হবে সেটাকে বলা হয় পেয়ারিং এনার্জি। সেটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করব, পি ফর পেয়ারিং এনার্জি। তাহলে দেখো সেকেন্ড কনফিগারেশনটা যেটা আছে সেখানে ইলেকট্রনটাকে পেয়ার্ড করাতে হচ্ছে, তো তার 2e0 যে এনার্জিটা তো থাকছেই, তার সঙ্গে একটা পেয়ারিং এনার্জি লাগছে। যেহেতু একটাই পেয়ারিং হচ্ছে এখানে, তাই পেয়ারিং এনার্জি একটা এক্সট্রা করে লাগবে। তাহলে টোটাল এনার্জিটা হয়ে গেল 2e0 প্লাস পি। ক্লিয়ার? ঠিক আছে, এক্সট্রা, হ্যাঁ এবারে পেয়ারিং এনার্জিটাকে নিয়ে আবারও আমি ফার্দার ডিসকাস করব। তো এইটুকু এখানে আমরা আলোচনা করলাম যে এনার্জি অফ হাই স্পিন ইলেকট্রনস এবং এনার্জি অফ লো স্পিন ইলেকট্রনস, তাদের আমরা কম্পেয়ার করব। এবার তাহলে দুটো সিস্টেমের টোটাল এনার্জি পাওয়া গেল। এইবার আমি দেখব যে দুটো কেস, একটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ানে আমি আলোচনা করব, দেখো দুটোর ক্ষেত্রে দেখো এটা 2e0 প্লাস ডেলি, এটা 2e0 প্লাস পি। তাহলে দুজনের মধ্যে যে কম্প্যারিজন সেটা কিসের কিসের মধ্যে হবে? ডেলি আর পি, আর নাহলে বাকি দু জায়গাতেই 2e0 আছে। তাহলে ডেলি এবং পি। আচ্ছা, ডেল ইটা কি? এনার্জি গ্যাপ, মানে ওই এনার্জিটা দিলে ইলেকট্রন উপরে চলে যাবে, তাই তো? মানে এনার্জি গ্যাপ, প্রমোটিং এনার্জি, মানে নিচে থেকে উপরে যেতে গেলে ডেলি পরিমাণ এনার্জি দিতে হবে। আর পেয়ারিং এনার্জিটা কি? পেয়ার্ড আপ করাতে এনার্জি লাগে। তো একজন আর একজনের উল্টো, ডেলি এনার্জি দিলে কি হবে, এখান থেকে ইলেকট্রন এখানে চলে যাবে, আর পেয়ারিং এনার্জি দিলে সে পেয়ার্ড আপ হয়ে যাবে। এবার দেখতে হবে কে শক্তিশালী। যদি দেখা যায় কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে ডেল ইটা গ্রেটার দেন পি, তাহলে টোটাল এনার্জিটা কার বেশি হচ্ছে কার কম হচ্ছে? তাহলে দেন আমরা পাচ্ছি ই টোটাল অফ হাই স্পিন, এটা গ্রেটার দেন ই টোটাল অফ লো স্পিন। না, দেখো তো ঠিক লিখেছি? তাহলে কোন এনার্জিটা লো হচ্ছে, কার টোটাল এনার্জি লো হচ্ছে, কোন কনফিগারেশন? লো স্পিন কনফিগারেশনের এনার্জিটা কম হচ্ছে। তাহলে এই এই দুটোর মধ্যে এই ক্ষেত্রে কোন কনফিগারেশনটা দেখাবে সে? লো স্পিন কনফিগারেশন সে দেখাবে, কারণ যে যে সিস্টেমটা স্টেবিলাইজড সেটাই সে শো করবে, সেখানেই সে থাকতে চাইবে, সেই অবস্থায় সে থাকতে চাইবে। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এবার কেস টু দেখি, ঠিক উল্টোটা। তাহলে কেস টু যদি উল্টোটা হয়, মানে পি গ্রেটার দ্যান ডেলি হয়, তাহলে কি হচ্ছে? ই টোটাল অফ লো স্পিন গ্রেটার দ্যান ই টোটাল অফ হাই স্পিন হবে না? তাহলে কোন কনফিগারেশনটা ফেভারেবল হবে এক্ষেত্রে? তাহলে সেক্ষেত্রে হাই স্পিন কনফিগারেশনটা ফেভারেবল। তাহলে সে হাই স্পিন কনফিগারেশন দেখা। এনার্জি তাহলে নিউমেরিক্যাল যে ক্যালকুলেশন থেকে তুমি ব্যাপারটা বুঝলে যে কখন হাই স্পিন হবে কখন লো স্পিন হবে। তাহলে কি হচ্ছে, ব্যাপারটাকে দাঁড়াচ্ছে, যদি এনার্জি গ্যাপটা পেয়ারিং এনার্জি থেকে বেশি হয়, তাহলে ইলেকট্রন প্রমোট করা কি সহজ হবে? হ্যাঁ বলছি যে এনার্জি গ্যাপ, কম্পারেটিভ স্টাডি করছি আমরা, এনার্জি গ্যাপটা যদি পেয়ারিং এনার্জি থেকে বেশি হয়, তাহলে সে লো থেকে হাইতে যাওয়াটা সুবিধা
নাকি পেয়ারিং করাটা সুবিধা? তাই পেয়ারিং করাটা মানে লো স্পিনে যাবে, তাই জন্য সে লো স্পিনে গেল। দেখতেই পাচ্ছ কেস 1 হয়ে গেল। আচ্ছা, পেয়ারিং এনার্জি যদি ডেলির থেকে বড় হয়, তাহলে পেয়ারিং করতে যে এনার্জি লাগবে দ্যাট ইজ পেয়ারিং এনার্জি, এবং সেই অ্যামাউন্টটা যদি ডেলির থেকে বড় হয়, তাহলে তার পেয়ারিং করা সহজ নাকি ইলেকট্রন জাম্প করে হায়ার এনার্জিতে যাওয়া সহজ? জাম্প করাটা সহজ। তাহলে জাম্প করলে কি হয়ে যাবে? আনপেয়ার্ড হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? সে কনফিগারেশন কি দেখাবে? হাই স্পিড দেখাবে। মানে আনপেয়ার্ড হয়ে গেল মানে হাই স্পিড দেখাবে। তারপরে থিওরিটিক্যালি ব্যাপারটা ঠিকঠাকই আছে। তার মানে আমরা ম্যাথমেটিক্যালি এবং থিওরিটিক্যালি ব্যাপারটা বুঝলাম। এটা হচ্ছে এনার্জি গ্যাপ এবং পেয়ারিং এনার্জি দুটো কম্পারেটিভ স্টাডি। একজন আরেকজনের থেকে বড় হলে হাই স্পিড এবং লো স্পিড কনফিগারেশনটা দেখাবে সেইভাবে আর কি। তো এটা হলো, আমরা মডেল দিয়ে ব্যাপারটাকে বুঝলাম। এবার বাস্তবে আমরা এই ব্যাপারটাকে দেখবো যে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিতে ব্যাপারটাকে কিভাবে দেখবো। দেখ, ঠিক ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা দুটো এনার্জি লেভেল পেয়েছি, একটা হচ্ছে T2G, একটা ইজি। তাহলে এদিকটা আমার এনার্জি অ্যাক্সিস। তাহলে আমার পাঁচটা অরবিটাল আছে ইন ফ্রি গ্যাসিয়াস আয়ন। ওকে, এবার এখান থেকে আচ্ছা, আঁকার ক্ষেত্রে আর ওই অত কিছু মেনটেন করার দরকার নেই। যে T2Gটা আমরা বলেছি একটু বেশি উঁচুতে থাকবে, এই ইজিটা একটু বেশি উঁচুতে থাকবে, T2G একটু কম থাকবে। এই যে কথাবার্তাগুলো বলেছি, এগুলো সবসময় তুমি ছবি আঁকার ক্ষেত্রে তাড়াহুড়ো করে মেনটেন করতে পারবে না। তো এরকম একটা ইকুয়াল টাইপের থাকলেও হবে, কিন্তু আর মাথায় রাখতে হবে যে এটা একটু বেশি কম আছে, এক্স ওয়াই এর মানটা আলাদা, কিন্তু অতটা মেনটেন করার দরকার হয় না। যেমন আমরা এমোতেও মেনটেন করিনি। T2G ইজি। আচ্ছা, এই গ্যাপটাকে কি বলা হয়? কি বলা হয়? ক্রিস্টাল, হ্যাঁ, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। তো এটাকে আমরা 10 DQ ও বলতে পারি বা ডেল ও বলতে পারি, অর ডেল ও বলতে পারি। তাই এটা আমরা বলি। তাহলে এক্ষেত্রেও আমাদের ডেল ই যেটা, সেই ডেল ইটা এক্ষেত্রে রিপ্লেস হয়ে গেল হচ্ছে 10 DQ। আগেরটার ক্ষেত্রে আমরা যে সিম্পলি যেটা জেনারেলি যেটা আলোচনা করছিলাম সেখানে ডেল ই লিখেছিলাম, এখন সেটা হয়ে গেল 10 DQ এনার্জি গ্যাপ। তাহলে একই ফর্মুলা ওখানকার যে কেস 1 কেস 2 যদি আমরা আলোচনা করি, তাহলে 10 DQ যখন পেয়ারিং এনার্জির থেকে বেশি, তখন কোন কনফিগারেশন হবে? লোস। লো স্পিন কমপ্লেক্স হবে, যেহেতু আমরা কমপ্লেক্সের জন্য আলোচনা করব। লো স্পিন কমপ্লেক্স। আর ঠিক উল্টোটা হলে তাহলে হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স। ওকে, ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই তো এই পর্যন্ত? আচ্ছা, আমরা এবার দেখো, বলছি যে 10 DQ গ্রেটার দ্যান পি হতে হবে আর 10 DQ লেস দ্যান পি হতে হবে, তাহলে লো স্পিন এবং হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে। আচ্ছা, এবার তোমাকে তো আমরা তো 10 DQ পেয়ারিং এনার্জি থেকে বড় হতে হবে আর কম হতে হবে, এটা কি করে আমি বুঝবো? মানে 10 DQ তো আমরা আলোচনা করেছি যে 10 DQ কখন বেশি হয় কখন কম হয়, এই জিনিসটা তো আমরা আগের দিন আলোচনা করেছি। সেটা মেটালের ফ্যাক্টরের উপর কিভাবে ডিপেন্ড করে, লিগ্যান্ডের উপর কিভাবে ডিপেন্ড করে। কিন্তু পেয়ারিং এনার্জিটা কখন কম হবে কখন বেশি হবে, সেটা আমরা কি করে বুঝবো? সেটাও তো কিছু আলোচনা করতে হবে আমাদের। বুঝতে পারছি যে 10 DQ ভ্যালুটা মানে T2G যে স্প্লিটিংটা, এই গ্যাপটা মেটালের ডিফিউজনেস, চার্জ, তারপর স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অফ লিগ্যান্ড, সেই সবের উপর ডিপেন্ড করে কি হয় আমরা আলোচনা করেছি।
তো সেখানে কারো কারো ক্ষেত্রে 10 ডিকিউ কম হবে, কারো কারো ক্ষেত্রে 10 ডিকিউ বেশি হবে, সেটাই বুঝলাম। কিন্তু পেয়ারিং এনার্জিটাকেও তো কখনো কখনো দেখো 10 ডিকিউ এর থেকে বড় হতে হবে, কখনো কম হতে হবে। মানে কারো কারো ক্ষেত্রে বেশি হবে, কারো কারো ক্ষেত্রে কম হবে। যখন বেশি হবে তখন 10 ডিকিউ এর থেকে বেশি হবে, আর যখন পেয়ারিং এনার্জি 10 ডিকিউ এর থেকে কম হবে মানে পেয়ারিং এনার্জি যখন কম হবে। এবার এই পেয়ারিং এনার্জিটা কম হবে বেশি হবে এটা আমরা কি করে উপর ডিপেন্ড, কি করে আমরা বুঝবো আর কি। তাহলে সেখানেও আমার ফ্যাক্টরস গুলো আলোচনা করতে হবে যে পেয়ারিং এনার্জি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তারপরেই আমরা বুঝতে পারবো যে কোন কমপ্লেক্সের ক্ষেত্রে পেয়ারিং এনার্জি কম হবে, কোন কমপ্লেক্সের ক্ষেত্রে পেয়ারিং এনার্জি বেশি হবে। তখনই আমরা 10 ডিগ্রি এর সঙ্গে কম্পেয়ার করতে পারবো, এবং কম্পেয়ার করলে তারপরেই আমরা কনক্লুড করতে পারবো যে কখন লো স্পিন হবে কখন হাই স্পিন হবে। ওকে, সমস্যাটা বুঝতে পারলে? তাহলে এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পেয়ারিং এনার্জির ফ্যাক্টরস। 10 ডিগ্রি এর ফ্যাক্টরস যেটা আমরা আলোচনা করেছিলাম, এবার আলোচনা করবো পেয়ারিং এনার্জির ফ্যাক্টরস। তাহলে পেয়ারিং এনার্জি অ্যান্ড ফ্যাক্টরস কন্ট্রোলিং the pairing energy. হেডিং দাও এটা। আচ্ছা, দেখো, ধরো মনে করো এই একটা পি পি সেট অফ অরবিটালস, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তাহলে এরা কিভাবে আছে? পেয়ার্ড না আনপেয়ার্ড অবস্থায় আছে? আনপেয়ার্ড অবস্থায় আছে। এবার কি করা হলো, তুমি এই ইলেকট্রনটাকে ধরে এখানে নিয়ে চলে এলে, তাহলে এটা কি হয়ে গেল? পেয়ার্ড অফ। তাহলে এখন একটা ঘরে দুজনকে রাখা, তাহলে পেয়ার্ড অফ। তাহলে পেয়ার্ড অফ হয়ে গেল মানে এখন এই পেয়ার্ড আপ করাতে গেলে, এই যে পেয়ার্ড আপটা তুমি করালে, তার জন্য তোমাকে একটা এনার্জি খরচ করতে হবে। সেটা কি? পেয়ারিং এনার্জি। তাহলে পেয়ারিং এনার্জিটা দিয়ে তোমাকে জোর করে পেয়ার্ড আপ করাতে হচ্ছে। তাহলে এই প্রসেসটা কি একটা আনফেভারেবল প্রসেস? আনফেভারেবল প্রসেস। কেন আনফেভারেবল প্রসেস? কারণ একটা ঘরে যদি একজন ছিল, এখন সেই একটা ঘরে যদি দুজনকে দিয়ে দেওয়া হয়, তাহলে ভলিউম, তোমার ওই যে দুজন একটা ঘরে, তোমার একটা ক্রাউডিং সৃষ্টি হবে। তাহলে কি হবে? একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, ইলেকট্রন ইলেকট্রন, সেটা বেড়ে যাবে না? তো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা বেড়ে যাচ্ছে। এই ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা বেড়ে যাচ্ছে বলে প্রসেসটা আনফেভারেবল। তাই জন্য তোমাকে সিস্টেমকে এনার্জি দিতে হবে। তার মানে এই যে প্রসেসটা, এটা এগেনস্ট ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। তার মানে পেয়ারিং এনার্জি ইজ রিকোয়ার্ড টু ওভারকাম দি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। হ্যাঁ, ওভারকাম দি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনকে ওভারকাম করার জন্য যে এনার্জিটা লাগে, টু পেয়ার্ড আপ অ্যান ইলেকট্রন পেয়ার ইন সেম অরবিটাল। একটা অরবিটালে দুটো ইলেকট্রনকে প্লেস করতে হবে টু ওভারকাম দিস ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। যে অ্যামাউন্ট অফ এনার্জি আমার এখানে লাগছে সেটাই হচ্ছে পেয়ারিং এনার্জি। ক্লিয়ার? সেকেন্ড কথাটা বলে নিই আগে, তারপর লিখবে। এরপরে আর একটা জিনিসের সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিক একই রকমই, যেমন ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা ওভারকাম করার জন্য এনার্জি তোমাকে দিতে হচ্ছে। আবার যদি কম্পেয়ার করি তাহলে ই এক্সচেঞ্জটা কোথায় বেশি আছে? প্রথমটায় বেশি আছে, দ্বিতীয়টায় কম আছে। কেন? কারণ আমরা বলেছি এক্সচেঞ্জ এনার্জিটা সবসময় প্যারালাল ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে তত ই এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জ এনার্জি বেশি হবে।
আর এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হবে সিস্টেম স্টেবিলাইজড হবে। তো এইখান থেকে যখন পেয়ার্ড আপ হচ্ছে তখন এক্সচেঞ্জ এনার্জি লস হচ্ছে না গেন হচ্ছে? এক্সচেঞ্জ এনার্জি লস হচ্ছে। তো এক্সচেঞ্জ এনার্জি লস হচ্ছে মানে কমে যাচ্ছে, তার মানে সিস্টেম আনস্টেবল হচ্ছে। তো সিস্টেম আনস্টেবল হলে তাহলে তোমাকে থার্মোডাইনামিক্যালি এনার্জি দিতে হবে না নিতে হবে? দিতে হবে। তাহলে এক্সচেঞ্জ এনার্জি, লস অফ এক্সচেঞ্জ এনার্জি, সেটাকে ওভারকাম করার জন্য তোমাকে এনার্জি দিতে হচ্ছে। তাহলে এই যে পেয়ারিং এনার্জিটা যেটা দিতে হচ্ছে, সেটা কি কি কারণে দিতে হচ্ছে? প্রথম কারণটা কি বলো একজন? না, সেটা তো ঠিক আছে। এবার এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে এই যে আনপেয়ার থেকে পেয়ার হতে গেলে পেয়ারিং এনার্জিটা দিতে হচ্ছে, এটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা বেড়ে যাচ্ছে যখন তুমি পেয়ার আপ করছো, দ্যাট ইজ আনফেভারেবল প্রসেস। তার জন্য তোমাকে এনার্জি দিতে হচ্ছে ওটাকে ফেভারেবল করার জন্য। আর আরেকটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জিটা কমে যাচ্ছে, এটাও আনফেভারেবল প্রসেস, তার জন্য তোমাকে এনার্জি দিতে হচ্ছে। তারপরে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটাকে ওভারকাম করার জন্য তোমাকে পেয়ারিং এনার্জি দিতে হচ্ছে, আবার এক্সচেঞ্জ এনার্জিটাকে ওভারকাম করার জন্য সেখানে তোমাকে পেয়ারিং এনার্জি দিতে হচ্ছে। মানে আলটিমেটলি টোটাল মিলিয়ে একটা অ্যামাউন্ট অফ পেয়ারিং এনার্জি তোমাকে দিতে হচ্ছে, তাই তো? তার মানে এই যে পেয়ারিং এনার্জিটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, আর একটা কি লস অফ এক্সচেঞ্জ এনার্জি। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলো সবাই? তাহলে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা ওভারকাম করার জন্য তোমাকে একটা এনার্জি দিতে হচ্ছে, আর লস অফ এক্সচেঞ্জ এনার্জি, তার জন্য তোমাকে একটা এনার্জি দিতে হচ্ছে। তার মানে যত লস অফ এক্সচেঞ্জ এনার্জি হবে তত পেয়ারিং এনার্জি বাড়বে না কমবে? বাড়বে। মানে লস অফ এক্সচেঞ্জ এনার্জি যত হবে তত পেয়ারিং করাটা কঠিন হয়ে যাবে। তার মানে এখানে যে এক্সচেঞ্জ এনার্জি আর এখানকার এক্সচেঞ্জ এনার্জি যত ডিফারেন্সটা বেশি হবে তত সিস্টেম আনস্টেবল হবে, তারপরে তাকে পেয়ার করানো তত কঠিন। তার মানে লস অফ এক্সচেঞ্জ এনার্জি যত বাড়বে পেয়ারিং এনার্জিও তত বেশি দিতে হবে, ঠিক কি না? আচ্ছা, তাহলে এই দুটো জিনিস একটু লিখে নাও। নিচে লেখো, দেখো, pairing energy is required to overcome, pairing energy is required to overcome, pairing energy is required to overcome the repulsion electrostatic repulsion. Pairing energy is required to overcome the electrostatic repulsion to place to place two electrons two electrons in a same orbital, two electrons in a same orbital. বুঝছে? প্যারা চেঞ্জ, প্যারা চেঞ্জ করে লেখো, it also leads to it also leads to it also leads to the loss of exchange energy. It also leads to the loss of exchange energy, loss of exchange energy due to the reduction of 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 number of electrons, number of electrons, number of electrons with parallel spin,
with parallel spin, with parallel spin, with parallel spin। দেখেছো? তাহলে প্যারালাল স্পিনের সে সংখ্যাটা, নাম্বারের সংখ্যাটা কমে যাচ্ছে, এখানে তো অ্যান্টি প্যারালাল আছে, তো প্যারালাল স্পিনের সংখ্যা কমে যাচ্ছে, তার জন্য লস অফ এক্সচেঞ্জ এনার্জি হচ্ছে। ফুল স্টপ। Thus, the two factors to determine, thus the two factors to determine, thus the two factors to determine the pairing energy are, thus the two factor, thus the two factors to determine the pairing energy are, two factors to determine the pairing energy are, এক নম্বর হচ্ছে, আর বলে হাইফেন দাও দিয়ে লেখো, এক নম্বর লেখো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, 2 নম্বর হচ্ছে লস অফ এক্সচেঞ্জ, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন আর কিছু লস অফ এক্সচেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই দুটো ফ্যাক্টরকে একটু আলোচনা করে নিই, যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনের উপর পেয়ারিং এনার্জি ডিপেন্ড করছে, সেটা কিভাবে করছে, আর লস অফ এক্সচেঞ্জ এনার্জির উপর ডিপেন্ড করছে, সেটাই বা কিভাবে করছে। তো দুটোকে আলাদা আলাদা করে আমরা ডিসকাস করব। দেখো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, বুঝলে? দেখো, ধরো মনে করো এইটা হচ্ছে মনে করো 3D অরবিটাল, আর আরেকটা আমি আঁকবো 5D, তাহলে 5D অবশ্যই একটু বড় সাইজের হবে, 5D একটু বড় সাইজের হবে। আচ্ছা, বলো তো দেখি কোথায় ইলেকট্রন পেয়ারিং করলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কম হবে। ধরো মনে করো আমি এখানে একটা দুটো ইলেকট্রন আমি রাখলাম, আর এখানে দুটো ইলেকট্রন রাখলাম, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বা ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, সেটা যে ঘরে রাখছি সেই ঘরের সাইজের উপর ডিপেন্ড করবে। সিম্পল লজিক। তো একটা ঘরে দুজন থাকছে, সেই ঘরটা কত বড়, যত বড় হবে তত তাদের মধ্যে ধাক্কাধাক্কি তত কম হবে। তাহলে যদি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন কম্পেয়ার করা হয়, তাহলে 5D অরবিটালে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা 3D অরবিটালের থেকে কম হবে, ঠিক কিনা? তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন যাই বলো না কেন, সেটা কি হবে, 3Dতে সবচেয়ে বেশি হবে, তারপর 4Dতে হবে, আর 5Dতে সবচেয়ে কম। ঠিক তো? আচ্ছা, এবার দেখো তোমার 5D আর 3D অরবিটালের ক্ষেত্রে, তাহলে যদি কম্পেয়ার করে আমি দেখলাম যে ইন্টার ইলেকট্রনিক রিপালশন 5Dতে কম হবে, তাহলে পেয়ারিং এনার্জি কোথায় কম লাগবে পেয়ার করাতে গেলে? তাহলে আমরা যদি পেয়ারিং এনার্জি কনসিডার করি,
তার মানে এনার্জি রিকোয়ার্ড টু পেয়ার অফ টু ইলেকট্রনস, তাহলে পেয়ারিং এনার্জিটা 5d তে কম লাগবে, তাই তো 3d তে বেশি লাগবে, কারণ 5d তে ইলেকট্রন পেয়ার করাটা সহজ, কারণ রুম সাইজটা বা অরবিটাল সাইজটা অনেক বড়, রিপালশনটা কম। বলো এ পর্যন্ত ঠিক আছে কিনা? আচ্ছা, এবার দেখো তো যে স্প্লিটিং এনার্জি 10 dq, 10 dq অরবিটাল সাইজের উপর কিভাবে ডিপেন্ড করে? বলো, এটা আগের দিন ডিসকাস করেছি। ডিফিউজনেস, তো ডিফিউজনেস এর উপর কিভাবে ডিপেন্ড করে? যত ডিফিউজ হবে তত মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন বেশি হবে, আর 10 ডিকিউ বেশি হবে। তো 10 ডিকিউ এর অর্ডারটা কি হবে, সবচেয়ে বেশি হবে কার ক্ষেত্রে? 5d, তারপর 4d, তারপর 3d। তাহলে এটা ডিফিউজনেসের উপর ডিপেন্ড করে। তাহলে এবার খেয়াল করো যে পেয়ারিং এনার্জি, ঠিক আছে, একরকম অর্ডার হচ্ছে, আর 10 ডিকিউ এর অর্ডারটা ঠিক উল্টো হচ্ছে না? তাহলে এ পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বলো, নেই তো? Okay. তাহলে এটা একটু লিখে নাও, তারপর আমি এখান থেকে হাই স্পিন লো স্পিনটা কিভাবে হবে আমি দেখাচ্ছি। লেখো, এর নিচে লেখো, লেখো ইট ইজ ডিটারমাইন্ড বাই ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, এটা নিয়ে আলোচনা করছি আমরা। নিচে মানে একদম নিচে এইসব ছবি আঁকার নিচে লেখো, লেখো ইট ইজ ডিটারমাইন্ড বাই the size of the orbitals, the size of the orbitals, size of the orbitals, size of the orbitals where the electron pairing occurs, where the electron pairing occurs, where the electron pairing occurs, and the degree of covalency, and the degree of covalency, degree of covalency degree of covalency in the metal ligand bond, বা এরকম ভাবে লিখো না, ইলেকট্রন কি লিখছো, ইট ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাইজ অফ অরবিটালস ওয়্যার দ্য ইলেকট্রন পেয়ারিং অকার্স, ওই ওই পর্যন্তই ফুল স্টপ করে দাও, ডিগ্রি অফ কোভ্যালেন্সিটা আমরা ওটা পরে আলোচনা করব। আচ্ছা, পেয়ারিং অকার্স ফুল স্টপ, আচ্ছা। With increase the size of d orbitals, with increase the size of d orbitals, the electrostatic repulsion decreases, electrostatic repulsion decreases, and pairing energy also decreases, and pairing energy also decreases. Pairing energy also decreases. Full stop. So pairing energy varies in the sequence. So pairing energy varies in the sequence. Pairing energy varies in the sequence. Varies in the sequence বলে ওই 5d less than 4d less than 3d, বা যেভাবে লিখেছো 3d greater than 4d greater than 5d,
এইভাবে লেখো। ঠিক আছে? আচ্ছা, ফুল স্টপ লেখো দি অর্ডার অফ 10 কিউ ভ্যালু, সেটাও যেভাবে লিখেছো লেখো। দি অর্ডার অফ 10 কিউ ভ্যালু বলে 5d গ্রেটার দ্যান 4d গ্রেটার দ্যান 3d। হয়েছে? তো পর্যন্ত লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে তুমি খেয়াল করো যে 5ডির ক্ষেত্রে, তুমি খেয়াল করো 5ডির ক্ষেত্রে পেয়ারিং এনার্জি সবচেয়ে কম আর 10 ডিকিউ সবচেয়ে বেশি। তাহলে যদি আমি 5ডির ক্ষেত্রে কম্পেয়ার করি, তাহলে 10 ডিকিউ ও আর পেয়ারিং এনার্জি কে বড় কে ছোট হবে সবসময়? তাহলে এইটা হোল্ড করবে। আর 10 ডিকিউ গ্রেটার দ্যান পেয়ারিং এনার্জি যদি হয়, তাহলে কোন ধরনের কমপ্লেক্সটা কনফিগারেশন সে ফলো করে, হাই স্পিন আর লো স্পিন? তার মানে 5ডি মেটাল কমপ্লেক্স যদি হয়, তাহলে সবসময় সে কি করবে? লো স্পিন কমপ্লেক্স তৈরি করবে অলওয়েজ। ঠিক আছে? আচ্ছা, আর 3ডির ক্ষেত্রে কি হচ্ছে ঘটনাটা? 3ডির ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে, দেখো 3ডির ক্ষেত্রে 10 ডিকিউটা কম আর পেয়ারিং এনার্জিটা বেশি। তাহলে এখানে পেয়ারিং এনার্জি গ্রেটার দ্যান 10 ডিকিউ হবে ইন জেনারেল। তবে এটা অলওয়েজ নয়, ইন জেনারেল এর ব্যতিক্রম আছে। যেমন এটা যেমন অলওয়েজ, এটা অলওয়েজ নয়। মানে এখানে তাহলে কি হতে পারে অ্যাকর্ডিং টু দিস? হাই স্পিন। কিন্তু এটা 100% কেসে নয়, এটা হচ্ছে জেনারেলি। এবার লিগ্যান্ডের উপর ডিপেন্ড করবে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে লো স্পিন হবে। তো ইন জেনারেল যদি বলি, তাহলে 5ডি হচ্ছে লো স্পিন কমপ্লেক্স তৈরি করতে চায়, আর 3ডি কি করতে চায়? 3ডি কি করতে চায়? হাই স্পিন জেনারেলি করতে চায়। তো এই হচ্ছে আবার ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনের উপর ডিপেন্ডেন্স, তোমার হাই স্পিন না লো স্পিন হবে। তাহলে নিচে লেখো, লেখো so the tendency to form so the tendency to form the tendency to form low spin complex, the tendency to form low spin complex is least for 3D, least for 3D and greatest for 5D. Least for 3D and greatest for 5D. ওকে? তাহলে এটা হয়ে গেল ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। নেক্সট, পেয়ারিং এনার্জি, সরি পেয়ারিং এনার্জি, লস অফ এক্স।
আচ্ছা, লস অফ এক্সচেঞ্জ এনার্জি আমরা কি বলেছি, যত প্যারালাল স্পিনে থাকবে ইলেকট্রন তত এক্সচেঞ্জ এনার্জি বেশি, আর যত অ্যান্টি প্যারালাল বা পেয়ার্ড অফ হয়ে যাবে তত এক্সচেঞ্জ এনার্জি কি হয়ে যাবে, কমে যাবে। এটাই হুমস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি থেকে আসে। মানে হুমস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি কি বলে, সবসময় ইলেকট্রন প্রথমে কিভাবে ফিল্ড হবে, সেম স্পিডে, প্যারালাল স্পিডে, প্যারালাল স্পিডে। তাহলে এইখানে পরে এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে, এইভাবে যাবে, তারপর অ্যান্টি প্যারালাল হবে। তো এটা এক্সচেঞ্জ এনার্জি থেকে এসছে আর কি এই হুমস রুলটা। কেন তারা প্রথমে প্যারালাল যাবে, কারণ যত প্যারালাল যাবে তত এক্সচেঞ্জ এনার্জি বেশি হবে, তারপরে সিস্টেম তত স্টেবিলাইজড হবে, এবং যখন পুরোপুরি সবকটা হয়ে গেল হাফ ফিল্ড, তখন সে পেয়ার্ড আপ হবে। এইরকম ভাবে হবে, এরকম ভাবে বলা আছে। কিন্তু যদি কোনো কারণে যদি এরকম না করে তুমি এইরকম ভাবে করতে থাকো, তাহলে সিস্টেমের মধ্যে এক্সচেঞ্জ এনার্জি বা প্যারালাল স্পিন সেটা কমে যাচ্ছে। তাহলে এক্সচেঞ্জ এনার্জি কমে যাচ্ছে, তার মানে সিস্টেম আনস্টেবল হয়ে যাচ্ছে, তাই জন্য এই কনফিগারেশন সে দেখাবে না। তো হুমস রুল এটাই বলে যে কখনো প্রথমে পেয়ার্ড আপ হবে না, সে প্রথমে আনপেয়ার্ড বা প্যারালাল স্পিনে প্রথমে বসবে, তারপর পেয়ার্ড আপ। তো এটা আমরা এক্সচেঞ্জ এনার্জি থেকে পাই। তো এইটাকে তাহলে আমরা কি বলতে পারি, যে এক্সচেঞ্জ এনার্জি, লেখো এক্সচেঞ্জ এনার্জি ব্র্যাকেটে ই এক্স, লেখো নিচে লেখো এক্সচেঞ্জ এনার্জি ব্র্যাকেটে ই এক্স, এক্সচেঞ্জ এনার্জি is the driving force, is the driving force, exchange energy is the driving force exchange energy is the driving force of Hund's rule of maximum multiplicity, Hund's rule of maximum multiplicity, Hund's rule of maximum multiplicity। দেখেছো, Hund's rule of maximum multiplicity। বুঝেছে? আচ্ছা, তাহলে এক্সচেঞ্জ এনার্জিটা এটা প্রপোর্শনাল টু কি হচ্ছে, যত সংখ্যা এক্সচেঞ্জ হবে একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে, যত নাম্বার অফ এক্সচেঞ্জ যত বেশি হবে তত এক্সচেঞ্জ এনার্জি বাড়বে। এটা আমরা বলেছি। তার মানে নাম্বার অফ এক্সচেঞ্জ অফ ইলেকট্রন, নাম্বার অফ এক্সচেঞ্জ অফ ইলেকট্রনস। তো নাম্বার অফ এক্সচেঞ্জ সেটার উপর, সেটা কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে দেখো, যদি একটা ধরো এই ডি অরবিটাল ধরো একটা আঁকা হলো, এখানে প্যারালাল স্পিনে ধরো এই তিনজন আছে, তো প্যারালাল স্পিনের সংখ্যাটা কত, হ্যাঁ, নাম্বার অফ প্যারালাল স্পিন সেটা হচ্ছে 3, তাই তো? এক্ষেত্রে যদি 4টে হয় 4। তো এটা আমরা জেনারেলি এক্স যদি ধরি, এক্স, এক্সটাকে আমরা বলছি নাম্বার অফ ইলেকট্রন উইথ সেম স্পিন, নাম্বার অফ ইলেকট্রনস উইথ সেম স্পিন বা প্যারালাল স্পিন, এক্স, এক্ষেত্রে যেটা 3। আচ্ছা, প্রত্যেকটা যে ইলেকট্রন যে আছে এক একটা ঘরে, সে এক একটা ঘরে কটা করে সিট আছে, দুটো করে। তাহলে যদি বলি যে এই 3টে ইলেকট্রন এই পুরো যে 5টা অরবিটাল আছে এবং প্রত্যেকটাতে যে দুটো করে ঘর আছে, দুটো করে সিট আছে, তাহলে টোটাল নাম্বার অফ এক্সচেঞ্জ কত হবে? তাহলে তার কম্বিনেশন রুল হচ্ছে এক্স সি টু। এক্স হচ্ছে নাম্বার অফ
পিউপল বা নাম্বার অফ ইলেকট্রন সমজাতীয়, সেম স্পিন মানে সমজাতীয় হয়ে গেল, ইনডিস্টিংগুইজেবল এরা। তো এই ইনডিস্টিংগুইজেবল ইলেকট্রন যারা আছে তিনটেই একই রকম। এই তিনটে ইলেকট্রন তারা এই এক এক এই যে ঘরগুলোতে সে কতবার করে এক্সচেঞ্জ করতে পারে সেটার ফর্মুলা হচ্ছে xc2। এবার এই xc2টাকে যদি আমরা ভাঙি তাহলে এটা প্রপোর্শনাল আছে, তাহলে আমরা এটাকে কি করব, জাস্ট যদি আমরা ইকুয়ালস টু সাইন দিই তাহলে একটা কনস্ট্যান্ট কে লিখে দিলাম আর তার সঙ্গে xc2 থাকলো। এবার এটাকে ভাঙলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কে ইন্টু, হ্যাঁ, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ, ইন্টু এক্স মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এটা বলা যেতে পারে তো, ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টোরিয়াল। এটা হয়তো আমি এটা উপরেরটাকে তিনটে ভাগে ভাঙলাম কেন, যাতে করে এই দুটোকে আমি কেটে দিতে পারি। দিয়ে আমি কি করলাম, কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু। তাহলে এটা হয়ে গেল ই এক্সচেঞ্জের বা এক্সচেঞ্জ এনার্জি ইকুয়েশন। বোঝা গেল? তাহলে কেটা কি, কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো এক্সচেঞ্জ এনার্জিটা কিসের উপর ডিপেন্ড করছে, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন না, নাম্বার অফ ইলেকট্রনস উইথ সেম স্পিন, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। xc2 কম্বিনেশন ফর্মুলা, এক্সটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন প্যারালাল স্পিন আর টুটা হচ্ছে প্রত্যেকটা ঘরে দুটো করে সিট আছে, তাহলে ওই দুটো সিটে প্রত্যেকে কতবার করে আসতে পারে আর কি, সেইটা। তো কম্বিনেশন পারমুটেশন কম্বিনেশন তোমরা পড়েছো, কম্বিনেশন রুল হচ্ছে xc2। ওকে, আচ্ছা, তাহলে এখানে যদি এটা ফর্মুলা এটা হয় তার মানে দেখো এক্সচেঞ্জ এনার্জিটা টোটালি ডিপেন্ডস অন নাম্বার অফ প্যারালাল স্পিন ইলেকট্রনস। এবার যদি পেয়ার্ড আপ হয়ে যায়, মানে ধরো এই দুটো কেসে পেয়ার, তাহলে এক্সচেঞ্জ এনার্জি কার বেশি হবে কম হবে, হ্যাঁ? কার হবে এক্সচেঞ্জ এনার্জি বেশি হবে কম হবে কার, তাহলে প্রথমটার বেশি হচ্ছে কারণ প্রথমটাতে প্যারালাল স্পিনের সংখ্যাটা কটা, দুটো, দুটো, আর দ্বিতীয়টাতে প্যারালাল স্পিনের সংখ্যা একটা, মানে একটা আছে এক স্পিনে আর একটা আছে অপোজিট স্পিনে, তাই প্যারালাল স্পিন যদি বলো, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু আনবে না, এখানে কিন্তু প্যারালাল স্পিনের গল্পটা আসবে, ঠিক আছে। দেখো ক্যালকুলেট করছি, দেখো এটা যদি তোমাদের যেহেতু যদি এটা না শেখা থাকে তাহলে ব্যাপারটা শিখে নাও। দেখো কি করে ক্যালকুলেট করতে হয়, প্রথমটার ই এক্সচেঞ্জটা দেখো, কে ইন্টু এক্স কত এখানে, টু ইন্টু টু মাইনাস ওয়ান বাই টু, কত হচ্ছে এক, বা কে। আচ্ছা এখানে ই এক্সচেঞ্জটা দেখো কত হচ্ছে, কে ইন্টু, দেখো প্রথম একটা একটা দু রকমের ইলেকট্রন আছে তাহলে দুবার ক্যালকুলেট করতে হবে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস কে ইন্টু আর একটা, দেখো অপোজিট আর একটা ডিস্টিংগুইশেবল ইলেকট্রন আছে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু, তাহলে কত হলো, তাহলে কোথায় এক্সচেঞ্জ এনার্জি বেশি হলো, প্রথমটা। তো লস অফ এক্সচেঞ্জ এনার্জি কত, ওয়ান, তাই তো, এই ওয়ান কেন, কে 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 মাইনাস জিরো,
তাহলে কে লস অফ এক্সচেঞ্জ। আচ্ছা যদি এখানে আর একটা ইলেকট্রন থাকতো এইরকম, আর তার আর একটা ইলেকট্রন থাকতো, তাহলে কত হতো? জলদি ক্যালকুলেট করো তো দুটোতে। প্রথমটাতে কত হতো? 3 × 3 - 1/2, তার মানে কত হচ্ছে? 3k। আর দ্বিতীয়টায় দেখো, হ্যাঁ একটা হতো 2 × 2 - 1/2k প্লাস 1 × 1 - 1/2k, তাহলে কত হতো? কে। তাহলে এখানে কত আসছিল? এটাই প্রথমটায় 3k আর কে, তাহলে ডিফারেন্স কত হলো? 2k। তাহলে লস অফ এক্সচেঞ্জ হলো তো। তাহলে এইভাবে এক্সচেঞ্জ এনার্জি লস হবে, আর যত লস অফ এক্সচেঞ্জ এনার্জি হবে তত পেয়ারিং এনার্জি আমার বেশি লাগবে। তাহলে ক্যালকুলেট করা শিখলে তো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, যত এক্সচেঞ্জ এনার্জি তোমার লস হবে তত পেয়ারিং এনার্জি কি লাগবে তোমার? বেশি লাগবে। দেখো দুটো ক্যালকুলেশন আমরা করলাম, দুটো ক্যালকুলেশন এক্ষুনি যে করলাম আমরা, দুটো ক্যালকুলেশন যে আমরা করলাম, দেখো এই ক্ষেত্রে আমাদের লস অফ এক্সচেঞ্জ এনার্জি কত? ধরো এই যে এই কেসে আমার লস অফ এক্সচেঞ্জ হচ্ছে কে। তাহলে এর পরের কেসটাই আমার লস অফ এক্সচেঞ্জ এনার্জি কত? 2k। তাহলে পেয়ারিং এনার্জি বাড়ল, মানে এক্সচেঞ্জ লস অফ এক্সচেঞ্জ এনার্জি বাড়লো না কমলো? বাড়লো। তাই আগের কেস আর এই কেসের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে পেয়ারিং এনার্জি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। লস অফ এক্সচেঞ্জ এনার্জি যত বাড়বে তাহলে পেয়ার্ড অফ করতে তত কঠিন হবে, তাহলে পেয়ারিং এনার্জি তো বেশি লাগবে। তার মানে এক্সচেঞ্জ এনার্জি, লস অফ এক্সচেঞ্জ এনার্জি ইজ প্রপোর্শনাল টু পেয়ারিং এনার্জি। লেখো নিচে লেখো, লেখো দাস, দাস with pairing of electrons, thus with pairing of electrons, thus with pairing of electrons, thus with pairing of electrons, comma, number of electrons with particular spin, number of electrons with particular spin, number of electrons with particular spin is decreased, is decreased, is decreased, full stop. It will lead to, it will lead to loss of exchange energy, it will lead to loss of exchange energy. It will lead to loss of exchange energy বলে নিচে এরকম লেখো, loss of exchange energy is proportional to pairing energy. লস অফ এক্সচেঞ্জ যত বাড়বে পেয়ারিং করাটা তত টাফ হবে, ঠিক তো? এটা একবার বলবে পেয়ারিংটা বেশি টাফ হবে তো। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলছি যে কি বলো, আরেকবার বলো কোশ্চেনটা কি বলো।
মানে হ্যাঁ, মানে যত এক্সচেঞ্জ এনার্জি বেশি হবে, তাই তো? ধরো আমি সিম্পলি যদি এখানে আমি ধরি, দেখো যত, দেখো ধরো ধরো মনে করো এখানে দুটো ইলেকট্রন আছে, আরো একটু বাড়িয়ে দিই, মানে ধরো এই একটা আছে, ফাইভ আছে, আর মনে করো D3 আছে। কোথায় নাম্বার অফ প্যারালাল স্পিন কত, কোথায় বেশি আছে কম আছে? এটা এক্স কত? এখানে ফাইভ, এখানে এক্স কত? থ্রি। তাহলে দেখো কোথায় এক্সচেঞ্জ এনার্জিটা বেশি আছে। প্রথমটায়। এবার এখান থেকে দেখতে হবে, এখান থেকে তোমার যদি পেয়ার্ড আপ করানো হয়, এর তো একটা আমি এক্সচেঞ্জ পাবো, এবার একটা এক্স পাবো। এবার এইটাকে পেয়ার্ড আপ করানো, আর এখানে এটাকে পেয়ার্ড আপ করানো, তাহলে পেয়ার্ড আপ করানোর পরে একটা আমি এক্সচেঞ্জ এনার্জি পাবো, এখানেও একটা পেয়ারিং করার পরেও একটা এক্সচেঞ্জ এনার্জি পাবো। এবার দেখো, যদি দেখা যায় ধরো এটা পেয়ারিং করলে এরকম হবে, তো এরকম হবে। আচ্ছা, এখানে পেয়ার আপ করলে কেমন হবে? এরকম হবে। যদি দেখা যায় এইখানে যে ই এক্সচেঞ্জের ফল হবে, এখানেও ই এক্সচেঞ্জের ফল হবে, তো এখানে যে ই এক্সচেঞ্জের ফলটা হবে, এখানে যে ড্রপটা হবে, যদি এখানে এক্সচেঞ্জ এনার্জিটা ড্রপটা বেশি হয়, তার মানে কি এইটার থেকে এইটার স্টেবিলিটিটা অনেকটাই কমে গেল। যদি দেখা যায় এখানের এক্সচেঞ্জ এনার্জির ড্রপটা একটু কম হয়, তো স্টেবিলিটিটা অতটা ফল করেনি, তার মানে এক্সচেঞ্জ এনার্জি যত বেশি হবে তত তার স্টেবিলিটি বেশি হবে। এবার পেয়ারিং করার পরে তুমি দেখছো এক্সচেঞ্জ এনার্জিটা ফল করেছে। এবার যদি এক্সচেঞ্জ এনার্জিটা বেশি ফল করে, বেশি লস অফ এক্সচেঞ্জ এনার্জি হয়, তার মানে সিস্টেম অনেকটা বেশি আনস্টেবল হয়েছে। তাহলে অনেকটা বেশি আনস্টেবল হয়েছে কি জন্য? পেয়ারিং এর জন্য। তো ওই পেয়ারিংটা করাটা ভীষণ আনফেভারেবল, তার মানে তো যেহেতু ওটা আনফেভারেবল, তাই জন্য সেখানে পেয়ারিং এনার্জিটা বেশি লাগে, পেয়ারিং করতে বেশি কষ্ট হবে, বেশি তোমাকে এনার্জি দিতে হবে। তার মানে যত তোমার লস অফ এক্সচেঞ্জ এনার্জি বেশি হবে, সিস্টেম তত আনস্টেবিলাইজড হবে, আর সেই জন্য পেয়ারিং করাটা সেখানে টাফ হবে। তাই জন্য তোমাকে অনেক বেশি পরিমাণ পেয়ারিং এনার্জি সেখানে দিতে হবে। তার মানে লস অফ এক্সচেঞ্জ এনার্জি যত বেশি, পেয়ারিং এনার্জি রিকোয়ার্ড তত বেশি। বুঝতে পেরেছো? নাকি এখনো ক্লিয়ার হয়নি? বলো। ক্লিয়ার তো? হ্যাঁ, হ্যাঁ, পেয়ারিং হলে এক্সচেঞ্জ এনার্জি ফল করবে। হ্যাঁ, করবে। পেয়ারিং পেয়ারিং হলে এক্সচেঞ্জ এনার্জি ফল করবে। হুন্স রুলকে ভায়োলেট করলেই তোমার এক্সচেঞ্জ এনার্জি ফল করবে। হ্যাঁ, তার আরো পেয়ারিং, আমি এক একটা পেয়ারিং এর জন্য ধরছি না। তাহলে 2p হয়ে যেত সেক্ষেত্রে। 2 পেয়ারিং, 3 পেয়ারিং, 5 4 প্রাইম, যত পেয়ার করবে তত পেয়ারিং না মাল্টিপ্লিকেশন হবে। আমরা পি মানে একটা পেয়ারিং ধরছি। এবার যদি আর একটা পেয়ারিং, হ্যাঁ আরো ফল হবে, সেখান থেকে আরো ফল করবে। মানে ধরো এখান থেকে আরো আর একটা পেয়ারিং হলো ধরো, তা আর একটা কনফিগারেশন হবে, তো সেখানে আর একটা পেয়ারিং এনার্জি লাগবে। এখানে একটা পেয়ারিং লাগছে, এখানে আরেকটা পেয়ারিং লাগবে, আবার একটা হলে আবার একটা পেয়ারিং লাগবে। তো পেয়ারিং এনার্জি বাড়তেই থাকবে আস্তে আস্তে, মানে 2p 3p 4p এরকমের মধ্যে থাকবে। আমরা একটা পেয়ারিং নিয়ে আলোচনা করছি না, আমরা তো 2p 3p নিয়ে আলোচনা করার দরকার নেই। মানে পেয়ারিং এনার্জির সঙ্গে এক্সচেঞ্জ কম্পেয়ার করছি। ওকে, তাহলে যে বুঝতে পারছি না, বুঝতে পারলে কি না? তার মানে সহজ কথা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি যত ফল করবে তত সিস্টেম আনস্টেবল হবে,
আর আনস্টেবল হলে আনফেভারেবল, তার মানে তোমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে, তার মানে তত বেশি পেয়ারিং এনার্জি, তার মানে পেয়ারিং এনার্জি দিতে হবে। তার মানে হলো যত লস অফ এক্সচেঞ্জ এনার্জি হবে তত পেয়ারিং এনার্জি বেশি দিতে হবে তোমার। বুঝছে? আচ্ছা, দেখো, যদি ধরো আমি একটা এক্সাম্পল আলোচনা করি, ধরো D6 অক্টাহেড্রন, সে কি দেখায় না, দুটো জিনিস দেখাতে পারে, কারণ আমরা D4 D5 D6 একটা হাই স্পিড দেখাতে পারে আর একটা লো স্পিড দেখাতে পারে, দু রকম কনফিগারেশন আমরা হতে পারে বলছি। আচ্ছা, এবার ইন টার্মস অফ পেয়ারিং এনার্জি তুমি বলো তো দেখি, বা ইন টার্মস অফ এক্সচেঞ্জ এনার্জি তুমি বলো তো দেখি কোন কনফিগারেশনটা মোর ফেভারেবল। দেখো, যদি হাই স্পিন হয়, আমি ধরে নিচ্ছি হাই স্পিন, তাহলে হাই স্পিন হলে দেখো, হাই স্পিন হলে ইলেকট্রন কিভাবে বসাবো, তো কটা কটা ইলেকট্রন বসাতে হবে আমাকে টোটাল? ছটা। ছটা ইলেকট্রন আমি কিভাবে বসাবো? দেখো, একটা, দুটো, তিনটে হলো, চার নম্বরটা কোথায় বসাবো? হাই স্পিনে চার নম্বরটা কোথায় বসাবো? হাই স্পিনে। আচ্ছা, তাহলে হাই স্পিনে ইজি সেটে যাবে একটা ইলেকট্রন। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, 5 নম্বরটা কোথায় যাবে? এখানে যাবে। আচ্ছা, তাহলে 6 নম্বরটা কোথায় যাবে? তবে দেখো, 4 নম্বরটা কোথায় গেল সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একই রকম ভাবে যদি আমি লো স্পিনটা দেখি, লো স্পিন, তাহলে সেখানে কি হবে? সেখানে যেটা হবে, সেখানে কি হবে? তবে দেখো, 1 2 3 এ পর্যন্ত কোনো সমস্যা নেই। 4 নম্বরটা কোথায় যাবে? উপরে যাবে না পেয়ারিং হবে? তাহলে লো স্পিন মানে পেয়ারিং হলো 1 2 3, তাহলে 6টা হয়ে গেল। বুঝতে পেরেছ? আচ্ছা, আচ্ছা, তাহলে এই কনফিগারেশনটাকে শর্টে কিভাবে লেখা হয়? T2G তে কটা ইলেকট্রন আছে টোটাল? এই রাহুলটাকে ধরে পেটাতে হবে, কিছু বোঝে না, দেখে না। কটা আছে এখানে? এখানে 4টে। ইজিতে দুটো, তাহলে T2G4 EG2, এটা হলো। এটার কি হবে? T2G6 ইজিতে কোনো ইলেকট্রন নেই, T2G6 EG0, এইভাবে কনফিগারেশনটা লিখতে হবে। আচ্ছা, এইটা হলো দুটোর কনফিগারেশন। আচ্ছা, এবার তোমাকে যদি এক্সচেঞ্জ দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা বার করতে হয়, তাহলে তুমি প্রথমটার ক্ষেত্রে দেখো, এক্স কত? এক্স হচ্ছে একটা টাইপে কজন আছে, একটা প্যারালাল স্পিনে কজন আছে? 1 2 3 4 5 জন, 5 জন। আর একটা অপোজিট স্পিনে কজন আছে? একজন, তাহলে 5 1, তাই তো? আর এটাতে কজন আছে? এটাতে এক্স কি কি আছে? 3 3।
তাহলে তাহলে আমাদের এখানে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ই এক্সচেঞ্জ ক্যালকুলেশনে কি আসবে আমাদের 5 ইন্টু 5 - 1 ডিভাইড বাই 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু 1 - 1 ডিভাইড বাই 2 ইন্টু কে। ওকে, এটা আসবে তো? তাহলে হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসছে? 10K। আচ্ছা, এইটা এবার এই দিকে যদি চলে চলে এসো, এইটা হচ্ছে ই এক্সচেঞ্জ, এটা কত হচ্ছে 3 × 3 - 1/2 × কে প্লাস 3 × 3 - 1/2 × কে, তাহলে কত হচ্ছে? তাহলে 3K প্লাস 3K ইজ ইকুয়াল টু 6K। তাহলে কোনটার এক্সচেঞ্জ এনার্জি বেশি হলো? হাই স্পিড। তাহলে ইন টার্মস অফ এক্সচেঞ্জ এনার্জি তার কোন কনফিগারেশনটা ফেভারেবল? হাই স্পিড। তো এইভাবে আমরা ব্যাপারটা দেখতে পারি যে এখানে এক্সচেঞ্জ এনার্জিটা বেশি। তাহলে 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 তাই জন্য দেখো এক্সচেঞ্জ এনার্জিটা বেশি মানে তাহলে সেখানে সে স্টেবল। আচ্ছা, এবার দেখো, তাহলে এইটা হলো আমাদের বেসিক আলোচনা যে পেয়ারিং বা হাই স্পিড লো স্পিড এগুলো কিভাবে কিসের উপর ডিপেন্ড করে। এবার এইগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে আমরা জিনিসগুলোকে দেখবো, বুঝবো এবং এটাকে অ্যাপ্লাই করবো আর কি বেসিক্যালি যে এই যে যে জিনিসগুলো শিখলাম যে 10 DQ ভ্যালু কিসের কিসের উপর ডিপেন্ড করে, পেয়ারিং এনার্জি কিসের কিসের উপর ডিপেন্ড করে এবং এদের দুজনের কম্পেয়ার করে আমরা আলটিমেটলি কি করে হাই স্পিড লো স্পিড এই ব্যাপারগুলো বুঝতে পারি। তো এগুলো আমাদের একদম জল ভাত হয়ে যাবে। তো ব্যাপারগুলো আমরা একটু দেখবো। হেডিং দাও খুব ইম্পর্ট। হেডিং দাও সিএফটি সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনিশন এবার আমরা পড়বো, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। যেটাকে সংক্ষেপে বলা হয় সিএফএসি। এটা একটু হেডিং দাও বলবো, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ঠিক আছে? আচ্ছা, দেখো, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, এটার সঙ্গে আবার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটাকে গুলিয়ে ফেলো না, দুটোই কিন্তু অ্যাব্রিভিয়েশন সিএফএসি আসছে। তো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিটা হচ্ছে 10 DQ, হ্যাঁ, মানে গ্যাপ, T2GG গ্যাপ, সেটাকে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। আর আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ঠিক আছে? তো এইটা আমরা ডিসকাস করব এবং সিএফটি পুরোটাই এই সিএফএসির উপর দাঁড়িয়ে আছে। এই সিএফএসি ভ্যালু, সেই ভ্যালুগুলোর উপরে দাঁড়িয়ে আছে কার কোন কমপ্লেক্সের কিরকম প্রপার্টি সে শো করবে। তো আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কনফিগারেশন, হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার কনফিগারেশন, ধরো আমরা তার ডায়াগ্রামটা যদি আমরা প্রথমে দেখি, ক্রিস্টাল ফিল্ডের যে স্প্লিটিং প্যাটার্ন, সেই স্প্লিটিং প্যাটার্নটা আমরা জানি যে 5টা এরকম ডিজেনারেট অরবিটাল থাকে, সেখান থেকে T2G এবং EG-তে ভেঙে যায়। নিচেরটাকে বলা হয় T2G, উপরেরটাকে বলা হয় T2G EG। এটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য।
অবশ্যই। আর এইটাকে বলা হয় বেরি সেন্টার। আচ্ছা, এখান থেকে যতটা ওঠে সেটাকে বলা হয় +6 ডিকিউ, যতটা নামে সেটাকে বলা হয় -4 ডিকিউ। ঠিক আছে, এটা তো আমরা ডিসকাস করেছি বহুবার। তাহলে এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং প্যাটার্ন অফ অক্টাহেড্রাল জিওমেট্রি। আচ্ছা, এবার তুমি দেখো, এই যে অরবিটাল যেগুলো তুমি স্প্লিটিং করলে, এই অরবিটালে তুমি তো ইলেকট্রন বসাবে। এবার ইলেকট্রন বসালে প্রত্যেকটা ইলেকট্রন যারা T2G তে বসবে তারা কতটা করে স্টেবিলাইজড হয়? তারা কতটা করে স্টেবিলাইজড হয় যারা T2G তে বসবে? -4 ডিগ্রি। আর যারা ইজিতে বসবে তারা কতটা করে ডিস্টেবিলাইজড হয়? +6 ডিগ্রি। ধরো মনে করো, আমি সিম্পলি, কেউ লিখবে না, হ্যাঁ, পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, ধরো এই বোঝার জন্য বলছি, ধরো মনে করো এখানে একটা ইলেকট্রন আমি বসালাম, তাহলে এই ইলেকট্রনটার এনার্জি কত হলো, মানে কতটা মানে স্টেবিলাইজড হলো? -4 ডিগ্রি। তাহলে ধরো D2 সিস্টেম, মানে দুটো ইলেকট্রন এখানে বসবে, তাহলে এই দুজনের টোটাল স্টেবিলাইজেশন কতটা? তাহলে -8 ডিগ্রি, তাই তো? -8 ডিগ্রি। আচ্ছা, ধরো এখানে একটা ইলেকট্রন বসালাম, তাহলে টোটাল স্টেবিলাইজেশন কতটা হলো, নেট স্টেবিলাইজেশন? -12 ডিগ্রি। আচ্ছা, এবার 4 নম্বর ইলেকট্রনটা ধরো হাই স্পিনে বসালাম এখানে, তাহলে 4 নম্বর ইলেকট্রনটা স্টেবিলাইজড হলো না আনস্টেবিলাইজড হলো? হ্যাঁ, বা ডিস্টেবিলাইজড হলো। কতটা হলো? +6 ডিগ্রি। তাহলে টোটাল নেট স্টেবিলাইজেশন কত হলো 4 জন মিলে? তাহলে ওকে, একদম ভেরি গুড। তাহলে এই 3 জন মিলে টোটাল হয়েছে -12। আর এই একজন কতটা? +6। তাহলে নেট কতটা হলো? -60। তাহলে D4, টোটালটা হচ্ছে D4 আয়ন। তাহলে D4 কি কনফিগারেশন এটা, হাই স্পিন না লো স্পিন? হাই স্পিন। তাহলে D4 হাই স্পিনের নেট স্টেবিলাইজেশন হলো -60। তো ওই যে নেট যে স্টেবিলাইজেশনটা হলো সেটাকে বলা হবে CFAC অফ কার, D4 হাই স্পিন। সেটা কত হলো? 3 × -4 ডিকিউ প্লাস 1 × +6 ডিকিউ। এইভাবেই তো হিসেবটা করলে, তাহলে সেটা আলটিমেটলি কত হলো? -6 ডিকিউ। ক্লিয়ার? বুঝতে পারছো? যদি D5 হতো তাহলে কি হতো? D5 হাই স্পিড 0। তাহলে এই যে কোনো একটা পার্টিকুলার কনফিগারেশনে ইন এ ক্রিস্টাল ফিল্ড নেট স্টেবিলাইজেশন যে এনার্জিটা হয়, টোটাল স্টেবিলাইজেশন এবং টোটাল ডিস্টেবিলাইজেশন সামেশন করলে নেট স্টেবিলিটিটা হয়। নেট স্টেবিলাইজেশন এনার্জি যেটা হয় কোনো একটা পার্টিকুলার মেটাল আয়নের জন্য, সেইটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। বোঝা গেল? কারো কোনো ডাউট আছে এই জায়গাটা? আমরা আমরা প্রত্যেকটা আয়নের জন্য ভেঙে ভেঙে করবো, কিন্তু ডেফিনেশনটা কোনো সমস্যা আছে কিনা বলো। তাহলে টোটাল স্টেবিলাইজেশন বা নেট স্টেবিলাইজেশন অফ অফ অ্যান আয়ন, তার যে ভ্যালু সেটাকেই বলা হয় CFAC। তাহলে লেখো, ইন ক্রিস্টাল ফিল্ড, ইন ক্রিস্টাল ল্যাটিস, ইন ক্রিস্টাল ল্যাটিস
in crystal lattice, the transition metal complexes in crystal lattice of transition metal complexes, in spite of lattice energy, in spite of lattice energy, comma, in spite of lattice energy, comma, due to splitting of d orbitals, 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 system also gain some stability. System also gain some stability with respect to free ion, respect to free ion, free ion d orbitals, কমা দিতে পারো, system also gain some stability, system also gain some stability with respect to free ion, with respect to free ion, with respect to free ion, ফ্রি আয়নে এনার্জি যে আমরা জিরো ধরে নিচ্ছি, তাহলে জিরোর রেসপেক্টে কতটা আলটিমেটলি স্টেবিলাইজড হচ্ছে, যেমন এটা 60 কিউ। তো with respect to free ion by the amount of energy by which, by the amount of energy by which, by the amount of energy by which, by the amount of energy by which the transitional metal complexes, by which the transitional metal complexes transitional metal complexes are stabilized, are stabilized is known as CFAC, is known as CFAC, is known as CFAC। দেখেছো? is known as CFAC। তাহলে CFAC আলটিমেটলি যদি আমরা CFAC এর ইকুয়েশন বলি তাহলে কি হবে? CFAC is equal to destabilization energy due to incorporation of electrons in EG set plus stabilization energy due to incorporation of electrons in T2G set, তাহলে হচ্ছে টোটাল
তোমার সিএফএসির ফর্মুলা, যে টোটাল ইজি সেটের স্টেবিলাইজেশন এনার্জি আর টি2জি সেটের স্টেবিলাইজেশন এনার্জি দুটো যোগ করলে সিএফএসি পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের টোটাল ডি সিস্টেমে কটা ইলেকট্রন ধরে, ডি1 থেকে ডি10 পর্যন্ত। তো এই ডি1 থেকে ডি10 পর্যন্ত যত রকমের কনফিগারেশন হয় সব কনফিগারেশনের প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের সিএফএসি ক্যালকুলেট করতে হবে। ডি1 এর জন্য ডি1 মানে টি2জি1 ইজি0, ডি2 মানে টি2জি2 ইজি0, ডি3 মানে টি2জি3 ইজি0, তো ডি4 এ আবার হাই স্পিড লো স্পিড দু রকম হবে। তো এই সবগুলো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যতগুলো কনফিগারেশন হয় প্রত্যেকের ক্ষেত্রে আমাদের সিএফএসি ক্যালকুলেট করতে হবে। তো এটা আমরা একেবারেই করার চেষ্টা করবো, সেটা আমরা নেক্সট দিন করবো, আজকে আর আমরা ধরবো না, নাহলে আবার নেক্সট দিন আবার ড্র করতে হবে। তো আমরা নেক্সট দিন এই চার্টটা করবো যে ডি1 থেকে ডি10 পর্যন্ত সমস্ত আয়নগুলোর সিএফএসি ভ্যালুগুলো ক্যালকুলেট করবো, তোমরা নিজেরাই পারবে। তো আমরা সেটা নেক্সট দিন আমরা এটা ডিসকাস করবো এবং তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স টপিকগুলোতে চলে যাব। ওকে, তাহলে আজকে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই আছে? আচ্ছা দেখো, হ্যাঁ, আচ্ছা ডিএসসি পেপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিএসসি পেপারে তোমাদের দুটো পেপার আছে, দুটো পেপার নিতে হবে। একটা একটা তোমাদের সিলেবাসটা যদি সবার যদি থাকে দেখবে বা আমি পাঠিয়ে দেবো, সেটা হচ্ছে ডিএসসি পেপারে তোমার তিনটে সাবজেক্ট আছে, ঠিক আছে? তো তিনটে সাবজেক্টের মধ্যে তোমাকে দুটো চুজ করতে হবে। এবার তিনটে সাবজেক্টের মধ্যে দুটো যে চুজ করতে হবে, সেখানে ফিফথ সেমিস্টারে তোমার ওই ফিজিক্যাল একটা আছে, মানে যেটা তোমরা ফিজিক্যালে পড়বে, হ্যাঁ, ওটা তোমার কম্পালসারি সবাইকেই দেবে। আর 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 দুটো সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মেথড অফ কেমিস্ট্রি বা ইনস্ট্রুমেন্টাল কেমিস্ট্রি। তো এই ইনস্ট্রুমেন্টাল কেমিস্ট্রি আর অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এই দুটো অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, কিন্তু এটাকে দুটো ভাগ করে দিয়েছে, একটা ইনস্ট্রুমেন্টাল করে দিয়েছে, একটা অ্যানালিটিক্যাল করে দিয়েছে। এবারে এইটার মধ্যে তোমরা সবাই তোমাদের গতবার যেটা নতুন প্রথম তো ওরা দিল, ওরা প্রত্যেকে হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিসটা ওদের কাউকে দেয়নি, প্রত্যেক কলেজে দিয়েছিল হচ্ছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিটা। ওকে, তো এই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিটা দিয়েছিল সবাইকে। তো অ্যানালিটিক্যাল এই সেমিস্টারের জন্য চাপ নেওয়ার কিছু নেই, তোমাদের সমস্ত কলেজকেই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিটাই দেবে, আগের বারই তাই দিয়েছিল, কাউকে আলাদা কিছু দেয়নি। এখন এইটা তোমরা তবু কলেজে একটু যোগাযোগ করো, যোগাযোগ করে তোমরা একটু শিওর হয়ে নাও যে আমাদের অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি দেওয়া হচ্ছে, তো এটা একটু শিওর হয়ে নাও যে আমরা ডিএসসিতে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিটা পাচ্ছি কিনা। একটু সিলেবাসটা দেখে নাও, দেখবে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বলে একটা জিনিস লেখা আছে। তো ওইটা শিওর হয়ে নাও, প্রত্যেকের কলেজে একজন একজন করে জিজ্ঞেস করে নাও যে এটা দিচ্ছে কিনা। কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিএসসি পেপারে তোমার যে এক একটা পেপার হচ্ছে 50 নম্বরের পেপার, যদি কোনো কারণে ভুল চুজ হয়ে যায় সাবজেক্ট, তাহলে কিন্তু ভুগতে হবে, কারণ তোমাকে এখানে কেউ পড়াবে না ওই সাবজেক্টটা, ঠিক আছে? এবার অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি হলে আমি পড়াই যেহেতু, তাহলে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিটা ম্যানেজ হয়ে যাবে, ইনস্ট্রুমেন্টালটা কেউ পড়াবে না, ঠিক আছে? ওটা আমারই সাবজেক্ট, কিন্তু ওই কয়েকজনের জন্য তো আমি ব্যাচ করবো না, সুতরাং ওইটা নেবে না কেউ, হ্যাঁ, ওটাকে অ্যাভয়েড করবে। তো সবাই একটাতেই আসবে যে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। তো ফিফথ সেমিস্টারে কোনো সমস্যা হবে না, সবাইকে এমনিতেই দিয়ে দেবে। সিক্স সেমিস্টারে একটু সমস্যা করবে, বারাসাত গভর্নমেন্ট কলেজ যেমন এবার সমস্যা করেছে। তো এই কিছু কিছু কলেজে, ভৈরব বেঙ্গলি কলেজে সমস্যা করেছে, এদেরকে পলিমার ওখানে দেওয়ার কথা, পলিমার বাকি কলেজগুলোকে দিয়েছিল, কিন্তু ওদেরকে ওই এটা দিয়েছে, মানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিটা দিয়ে দিয়েছিল। ওরা কয়েকজন ছিল, ওরা বলা সত্ত্বেও শোনেনি। তো তোমরা সিক্স সেমিস্টারে যখন হবে তখন তার আগে একটু ভালো করে বলতে হবে কলেজকে, ডিপার্টমেন্টকে, যাতে করে পলিমারটা দেয়। আর ইন্ডাস্ট্রিয়াল যদি তোমাদের দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই কলকাতায় পড়তে যেতে হবে। আর ইন্ডাস্ট্রিয়াল এবার দেখেছি যারা নিয়েছিল, তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করবে, ওই শ্রীমন্তী টিমন্তী আছে ওদের দেখবে, জিজ্ঞেস করবে যে ওরা কিন্তু বেশ ওরা ভুগেছে বলতে অনলাইনে হয়েছে বলে ভোগেনি, হ্যাঁ, মানে অনলাইনে দেখে দেখে টুকে দিয়েছে, কিন্তু স্টাডি মেটেরিয়াল যা ওরা যেগুলো পেয়েছে বা এগুলো ওগুলো যদি পড়তে হতো রিয়ালিটিতে, যদি পড়ে পরীক্ষা দিতে হতো,
অফলাইনে, তাহলে কিন্তু একদম গন্ডগোল হয়ে যেত। কারণ প্রচুর মুখস্থ করা জিনিস আছে ওখানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে। আমি বরাবরই ওদেরকে অ্যাভয়েড করতে বলছিলাম ওইটা, তো ওদের কথা ওদের কলেজে শোনেনি। তার কারণে পলিমার যেটা যেটা হচ্ছে পুরোটাই কনসেপচুয়াল, সুতরাং মুখস্থ করা জিনিস ওখানে তেমন বিশেষ মানে আছে, কম আছে, বেশিরভাগটাই তোমার কনসেপচুয়াল। তো পলিমার কেমিস্ট্রিটা আমি নিতে বলেছিলাম, তো সব কলেজে টাকি, এপিসি, হাবড়া সব কলেজকেই পলিমার দিয়েছিল। শুধু বারাসাত গভর্নমেন্ট এলাকার মধ্যে বারাসাত গভর্নমেন্টকেই দেয়নি, কারণ ওরা ঠিকঠাক বলতে পারেনি স্যারকে, স্যার শোনেনি। তোমরা অনেক সবাই মিলে যদি বলো তাহলে তখন 6 সেমিস্টারে পলিমারটা হয়তো দেবে, কারণ এখানে তোমার আর কেউ পড়ায় না, এই হচ্ছে সমস্যা। তো এটা হচ্ছে ব্যাপার। তো এইটা 5th সেমিস্টার নিয়ে সমস্যা হবে না, 5th সেমিস্টারে তোমরা একটু তুমি জিজ্ঞেস করে নাও। 6 সেমিস্টারটা তোমরা আগে থেকে একটু বলে রাখবে স্যারদেরকে, যে আমরা কিন্তু স্যার শুধুমাত্র আমাদেরকেই পলিমার দেওয়া হচ্ছে না, সব কলেজে বারাসাত গভর্নমেন্টদের বলছি আমি, যে আমরা কিন্তু পলিমার নেব, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল নেব না, কারণ ইন্ডাস্ট্রিয়াল আমাদের এখানে অসুবিধা। ঠিক আছে? আর স্যাররা, কলেজের স্যাররা বলে আমরা পড়িয়ে দেবো, কিন্তু পড়ায় না, এবারও পড়ায়নি। মানে এবারও ওই শ্রীমন্তীদের ওদেরকে জিজ্ঞেস করবে যে ওদেরও কলেজে কিন্তু পড়ায়নি। সুতরাং তোমাদের ওই পড়াবে না, কিন্তু দিয়ে দেবে। এবার তোমরা টিউশনও পাবে না, এদিকে কলেজেও পড়াবে না, দুটোই ফাঁদে পড়ে যাবে। ওই জন্য এটা একটু অ্যাভয়েড করবে। পলিমারটা হলে অন্তত তুমি এদিকে টিউশন সাপোর্টটা পেয়ে যাবে। আর বারাসাত গভর্নমেন্ট কলেজে একজন পলিমারের লোক আছে, তিনি ওই চাপটা নেবে না বলেই দিতে চায় না আর কি। ওরা বললো যেটা, যে উনি পাসের ক্লাস নেয়, তো ওনার পলিমারটা, ওনার অ্যাকচুয়ালি সাবজেক্ট আছে, তো উনি ওই পাসের ক্লাস আছে প্লাস এই অনার্সে উনি আসতে চাইছেন না, পড়াতে চাইবেন না বলেই ওই পলিমারটা কাউকে দিতে চায়নি। তো যার ফলে সবাইকে ইন্ডাস্ট্রিয়াল দিয়েছে। তোমরা একটু কথা বলে নেবে আগে থেকে 6 সেমিস্টারের জন্য। আর 5th সেমিস্টারে সবাই একটু বলবে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, সমস্ত কলেজে সবাই একটু বলে নেবে, তাহলেই হয়ে যাবে, আর অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেল? আর কিছু বলার আছে? ঠিক আছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, 8টা থেকেই হবে। এইটা তো ডেট নয় তোমাদের, তোমাদের এটা তো ওদের অ্যাকচুয়ালি ওই ইয়েদের এমএসসি এন্ট্রান্সের ক্লাস হয় 9টা থেকে। তো যদি অসুবিধা হয় সেটা চেঞ্জ করে দেওয়া যাবে, এমনিতে ইনঅর্গানিকের ডেট তো তোমাদের অন্যদিন আছে। হ্যাঁ, এটা এক্সট্রা। হ্যাঁ, 7:30 থেকে আছে, ওটা তো সমস্যা নেই। তো ওই যা ছিল তাই চলবে। ঠিক আছে।